রক্তবর্ণ চোখে বাবা আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে বাকি নেই বাবা প্রচণ্ড প্রচণ্ড রেগে আছে। শুধু আমি বলে এইখানে ছাড় পাচ্ছি। আমার জায়গায় ভাইয়া হলে এতক্ষণ ভাইয়ার গাল ফাটিয়ে লাল করে দিত বাবা। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে শুভ্র ফোন থেকেই একজন ফোন দিয়েছিল বাবাকে। সেইটা যে শুভ্র নয়। তার গলা শুনেই আমি উপলব্ধি করতে পেরেছি। লোকটার ভাষ্য মতে আপনার নাম্বার থেকে একটু আগে একটা SMS এসেছিল। দেখুন ওইখানে যা লেখা ছিল তা আমি বলতে পারবো না। তবে আপনার কাছে অনুরোধ, এমন অবান্তর মেসেজ এবং এত এত ফোন কল এই নাম্বারে দিবেন না। কথাগুলো শোনার পর বাবা বিস্ফোরিত চোখে আমার দিকে একবার তাকিয়ে ফোনের মানুষটিকে উদ্দেশ্য করে বলল, দেখুন আমি তো ফোনে এতক্ষণ হাতই দেয়নি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে? এবার ওপার পাশের মানুষটি বলল, দেখুন আমি সিওর আপনার নাম্বার থেকেই মেসেজ করা হয়েছে। আপনি না করলেও আপনার মেয়ে এই কাজ করেছে, ওনাকে সাবধান করে দিবেন। এইভাবে হুমকি দিয়ে কিছু হাসিল করা ঠিক নয়। উনার কথাগুলো শুনে বাবা উনার কাছে মাফ চেয়ে ফোন কেটে দিল। এমন আর ভবিষ্যতে হবে না বলে উনাকে আস্ত করলেন। তারপর আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে রইলেন এবং রাগে হুঙ্কার দিয়ে বললেন, কাকে মেসেজ দিয়েছিলে তুমি বলো? বাবার এমন ধমক আমি কখনো খাইনি। বকা খেয়েছি অনেক, তবে এমনভাবে ধমক বাবা আমাকে কখনো দেয়নি। বাবার হুঙ্কার দিয়ে ধমক শুনে আমার কলিজাটা কেঁপে উঠল। ভয় আমার শরীর ও মৃদু কাঁপতে লাগল। বাবার হুঙ্কারে আম্মু রান্নাঘর থেকে ছুটে এলেন। আঁচলে হাত মুছতে মুছতে বাবার দিকে একবার আর আমার দিকে একবার তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন সমস্যা কি। শেষে ব্যর্থ হয়ে বাবার সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নীরবের বাবা? বাবা এবার মায়ের দিকে তাকিয়ে রেগে ফুঁসতে ফুঁসতে বললেন, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, তোমার মেয়েকে কাকে ফোন করে মেসেজ দিয়ে বিরক্ত করে? ছেলে কেন ফোন দিয়ে বলার সাহস পায় যে তোমার মেয়ে তাদের ফোন দিয়ে বিরক্ত করে বা মেসেজ দিয়ে ব্ল্যাকমেইল করে বাধ্য করার চেষ্টা করে কথা বলার জন্য? এই শিক্ষা দিয়েছি ওকে, এই শিক্ষা। ছি। এই বলে বাবা টলমল করতে করতে ধপ করে সোফায় বসে পড়ে। আম্মু দৌড়ে গিয়ে বাবার পাশে বসে বাবাকে ধরে বুকে হাত বুলিয়ে দিতে থাকে। বাবার হাই প্রেসারের সমস্যা আছে, রেগে গেলে সমস্যা বেড়ে যায়। আজ আমার ভুলের জন্য বাবা রেগে গেল। কথাগুলো ভাবছি আর মাথা নিচু করে নিঃশব্দে কেঁদেই যাচ্ছি। বাবা রাগী ফেস নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, বল, কি মেসেজ পাঠিয়েছিস? বল। শেষে বল শব্দটা এত জোরে বলল যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল এবং আমি চমকে উঠলাম। সাথে সাথে বাবার ফোনে আরেকটা ফোন আসলো। বাবা ফোন দেখে রিসিভ করে বলল, ওয়ালাইকুমুস আসসালাম। কি খবর জহির, কেমন আছো? জহির নামটা শুনে শান্তির নিঃশ্বাস ছাড়লাম। জহির আমার ছোট খালুর নাম। তবে আমার শান্তি বেশিক্ষণ থাকল না। বাবা হঠাৎ ফোনটা লাউড স্পিকারে দিল, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে, দুলাভাই নীরু ছোট মানুষ, ভুল হতেই পারে। আপনি ওকে বুঝিয়ে বললে বুঝবে। আসলে ও যেটা চাইছে সেটা সম্পূর্ণ ভুল। ছেলেটা এতটাও ভালো না। বখাটে টাইপের, নেশাও করে, জুয়া খেলে, রাজনীতি করে। এই তো কয়েকদিন আগে জুয়া খেলে টাকা না দিয়ে পালিয়ে এসেছিল। ঢাকা থেকে ওর বাবার কাছে মানুষ এসে অভিযোগ করে গেছে। আমরা ওর নিজের মানুষ। আমাদের বিষয়টা একা একা সামলিয়ে নিতে হবে। ভুল করেও যদি বড় দুলাভাইয়ের কানে কথাটা যায়, তাহলে ব্যাপারটা খুব লজ্জাজনক হবে।
বুঝতে পেরেছেন দুলাভাই? বাবা, আম্মু, আমি চুপচাপ কথাগুলো শুনছিলাম। বাবা এবার গম্ভীর স্বরে বললেন, ছেলেটার নাম কি জহির? বাবার কথায় খালু আমতা আমতা করে বললেন, দুলাভাই, থাক, বিষয়টা আর না ঘেটে বিষয়টা সামলাতে হবে। আমি তো আপনার শালি কেউ কিছু বলিনি। নীরু আরাফ সব তো ওর নিজের মেয়ে মানুষ, মুখ ফসকে যদি বলে দেয় ওদের। বাবা জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে রাশভারী স্বরে বললেন, ধন্যবাদ জহির। তোমার এই ঋণ আজীবন মনে রাখবো ভাই। অনেক অনেক ধন্যবাদ। ফোন কেটে দিয়ে বাবা মেঝের দিকে তাকিয়ে থম মেরে বসে আছেন। এতক্ষণে আম্মু আমার সামনে এসে দাঁড়ালেন। কিছু বুঝে উঠার আগেই সপটে কষে আমার গালে থাপ্পড় লাগিয়ে দিলেন। হঠাৎ আম্মুর এমন কার্যে আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে। চোখ তো সেই শুরু থেকেই নিজেকে ভাসিয়ে দিয়েছে। মায়ের চরে আরও যেন বাঁধ ভেঙে ঝরতে লাগল। নিজের প্রতি ঘৃণা, রাগে, কষ্টে হেঁচকি তুলে তুলে কাঁদতে লাগলাম। বেঈমান, বেঈমান, বেঈমান কথাটা মস্তিষ্কে বিচরণ করতে লাগল। অনেক বড় বেঈমানি করলে তুমি শুভ্র, অনেক বড় বেঈমানি। আমার ভাবনার মাঝে আম্মু মেঝে থেকে আমাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে বলল, কেন করলি এমন, বল কেন করলি? তোকে বারবার বলেছি তুই যা চাইবি তাই হবে। তাহলে এই দিকে তোর মনে রংঢং রেখে তুই আরাফের সাথে বিয়ে হতে কেন রাজি হয়েছিস বল? সম্পর্কটা নষ্ট করতে? আমার বোনের চোখে আমাকে ছোট করতে? কথাটা আম্মু শেষ করতে না পারতেই কলিং বেল বেজে উঠল। আম্মু আঁচল দিয়ে চোখ মুখ মুছে দরজা খুলতে গেলেন। ভাইয়া এসেছে। ভাইয়ার গলা শোনা যাচ্ছে। কি হয়েছে আম্মু? চোখ মুখের এই অবস্থা কেন? বলতে বলতে ভাইয়া ডাইনিং রুমে এসে দাঁড়াল। আমাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে, বাবাকে ওমন থম মেরে বসে থাকতে দেখে, এবার ভাইয়া চিন্তিত মুখ নিয়ে বলল, কি হয়েছে? কেউ কি বলবে এখানে কি হয়েছে? ভাইয়ার কথা শেষ না হতেই আম্মু ডুকরে কেঁদে উঠল। কান্না করতে করতে বলল, কি হয়েছে তোর বোনকে বল। মান ইজ্জত সব শেষ করে দেওয়ার রাস্তা তৈরি করেছে। এবার আমার দিকে তেড়ে এসে আম্মু বলল, তোর মনে যদি এই ছিল তবে আমাদের একবার বলতিস। লজ্জা করল না, একটুও বিবেগে বাঁধল না তোর এমন কাজ করতে? কতবার জিজ্ঞেস করেছি, মারে কাউকে পছন্দ করিস, ভালোবাসিস না? তখন বলল, না আম্মু, এমন কেউ নেই। আর এখন বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই এইসব করছিস। ছি। আম্মু কথাগুলো যত ঝাঝালো ভাবে বলছে তার থেকে ডবল ঝাঝালো ভাবে আমার হৃদয় ক্ষতবিক্ষত করছে। এইসব কথার সম্মুখীন জীবনে হতে হবে তা আমার ভাবনার মধ্যে ছিল না। আমি চুপ থাকি এই বলে আমি ফুরবল নয়। এই মিথ্যে অপবাদ একজন দিবে আর আমার পরিবার তা বিশ্বাস করে আমাকে এত ভুল বুঝবে, তা মেনে নিব না আমি। শুভ্র বেইমানি করেছে। প্রথমে মানুষ দিয়ে বলিয়েছে, পরে জহির খালু মানে শুভ্র চাচা তাকেও এই কথাগুলো বলেছে। আমি কিছুতেই মানতে পারবো না বিষয়টা, কারণ আমি তো শুভ্রকে বলিনি ভালোবাসি। আমি তো শুভ্রকে কোনো দিকে ইঙ্গিত করেনি ভালোবাসার। তবে তবে কেন এই মিথ্যে? কেন এই বেইমানি? তার জন্য আমার মা বাবার চোখে আমি অপরাধী। তীব্র রাগে কপালের রগ ফুলে গেল। রাগের মাত্রায় ফুঁসে ফুঁসে উঠছি ক্রমশ। নিঃশ্বাস যেন বেড়ে যাচ্ছে বহুক্ষণ। চোয়াল ক্রমশ শক্ত হয়ে আসছে আমার। আম্মুর বকাগুলো অস্পষ্টভাবে কানে আসছে আমার। ক্রমশ মুঠো শক্ত করে চিৎকার করে বললাম,
আমি কাউকে ভালোবাসিনি। আমার চিৎকারে বাবা চোখ তুলে আমার দিকে অবাক হয়ে তাকালেন। আম্মু তেড়ে এসে ঠাস করে আবার একটা চড় মেরে দিলেন আমাকে। আমি ছিটকে পড়ে যেতে লাগলে ভাইয়া ঝাপটে ধরল আমাকে। আম্মুকে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আম্মু হচ্ছেটা কি? আমি ভাইয়াকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে আরো জোরে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে দাঁতে দাঁত পিষে বললাম, আমি কাউকে ভালোবাসিনি। কাউকে ভালোবাসিনি আমি, বুঝেছ? ভাইয়া আবার আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে করতে বললেন, নীরু আপনি আমার শান্ত হো। শান্ত হো বাবু। এই বলে আমার মাথায় হাত বুলাতে লাগল। এইদিকে রাগে আমার গা থরথর করে কাঁপছে। চোখের পানি ঝরো ঝরো করে আপন ইচ্ছায় ঝরে চলছে। আমি রাগে জেদি বাচ্চাদের মতো ভাইয়ার বুক থেকে চিল্লিয়ে লাফিয়ে বলে উঠলাম, মানুষের কথা শুনে আমাকে অবিশ্বাস কর? লজ্জা করে না তোমাদের? কথাটা এত জোরে বললাম যে আমার গলা ভেঙে চিকনভাবে স্বরটা বের হল। লক্ষ্য করলাম গলা ভেঙে গেছে। ভাঙ্গা গলা নিয়ে ফুটবল স্বরে ঢুলু ঢুলু চোখে এক কথা আওড়াতে লাগলাম, কাউকে ভালোবাসিনি আমি, কাউকে ভালোবাসি না আমি, কাউকে ভালোবাস। তারপর লুটিয়ে পড়লাম ভাইয়ার বুকে। সবকিছু অন্ধকার, সব শান্ত। চোখ মেলে দেখলাম বিছানায় শুয়ে আছি। শরীরটা জুড়ে দুর্বলতা আর দুর্বলতা। কিছুক্ষণ আগের কথা মনে হতেই চোখ বেয়ে নোনা পানির ধারা বয়ে চলতে লাগল। নিজের প্রতি তীব্র ঘৃণা অনুভব হচ্ছে আমার। নিজের করা কাজের জন্য তীব্র অনুশোচনা হচ্ছে আমার। কেন মিছে মিছে একা মায়া বাড়িয়ে গেছি? কেন মিথ্যে একটা সম্পর্ক এত দিন বয়ে বেরিয়েছি? যদি সুন্দরভাবে জীবন সাজাতাম, যদি একজনকে আকরে শুভ্র নামের মরীচিকাকে মুছে ফেলার চেষ্টা করতাম, তবে কি আমি সফল হতাম না? হয়তো হতাম। একজনকে ভুলতে নাকি আরেকজনকে আড়কে ধরতে হয়। আমিও তাই যদি করতাম। তবে আফসোস, আফসোস, আমি আবেগে গা ভাসিয়েছি। আমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। তবে আমি অবাক হয়েছি এই ভেবে, আমি নাকি শুভ্রকে ভালোবাসি। কত সহজে সবাই বলে দিল কথাটা। সত্যি কি ভালোবাসা এত সহজ? সত্যি কি আমি তাকে ভালোবাসি? দীর্ঘ 12 বছর যেই প্রশ্ন মনে নিয়ে বেরিয়েছি তার ফলাফল ভেবেছিলাম কাল পাব। শুভ্র সম্মুখীন হয়ে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেতে চেয়েছিলাম। তবে শেষমেশ উত্তর আমি পেয়ে গেছি। ঘৃণা করি আমি শুভ্রকে, ঘৃণা। ও আমার আবেগ মাত্র, সাময়িকের করা ভুল মাত্র। তাকে ভালোবাসার কোনো প্রশ্ন উঠে না। কথাগুলো মনে মনে বলছিলাম। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এল আমার। ফোনটা বেজে উঠল তৎক্ষণাৎ। হাত বাড়িয়ে বেডসাইড টেবিল থেকে ফোনটা নিলাম। তাকিয়ে দেখি রাইয়া ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে কানে ধরে খাটে হেলান দিয়ে বসলাম, ভাঙ্গা গলা নিয়ে বললাম, হু বল। আমার এমন কণ্ঠস্বর শুনে রাইয়া চমকে গেল মনে হয়। ধরফর করতে করতে বলল, কি হয়েছে তোর? ঠিক আছিস তো তুই? আমি চোখ মুছে নাক টেনে বললাম, এই তো একটু মাথা ব্যথা। কি জন্য ফোন করেছিস বল? রাইয়া আমার কথায় নরম স্বরে বলল, থাক নীরু, তুই রেস্ট কর, দেখা হলে বলবো। ওর কথায় আমি ক্যাচ ক্যাচ করে বললাম, দেখ রাইয়া, এমনি আমি ভালো নেই। ভালো লাগছে না। ভনিতা না করে সব বল। প্রতিদিন আমি নতুন নতুন সকেট মুখে পড়তে চাই না। আজ এর শেষ করতে চাই। তুই বল প্লিজ। শেষের কথাগুলো আমি কান্না মিশ্রিত স্বরে বললাম। রাইয়া এবার স্বাভাবিক স্বরে বলতে লাগল,
আপুর ফোন থেকে ফোন দিয়েছিলাম আমি শুভ্রকে। কথা হয়েছে আমার ওর সাথে। ও বলেছে ও যা করছে তোর ভালোর জন্যই করছে। তুই নাকি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিস। এইটুকু বলে ফোনটা কেটে দিয়েছে। আমি রাইয়ার কথা শুনে উপহাসের হাসি হাসলাম। ছোট করে বললাম, আলহামদুলিল্লাহ। যদি আর কখনো কথা হয় তাহলে বলিস আমার উপকার করার জন্য তাকে ধন্যবাদ দিয়েছি আমি। এখন রাখছি রে, ভালো লাগছে না। ফোনটা কেটে দিয়ে উঠে দাঁড়ালাম, মাথা চক্কর দিয়ে উঠল। জানালার বাইরে তাকিয়ে দেখি সন্ধ্যা পেরিয়ে গেছে। শুভ্র এই কাজের পিছনে আমার ভালো বা আমি ওর প্রতি দুর্বল এটা নিছকই বাহানা মাত্র। আসল কাহিনী তো অন্য কিছু। একদিন না একদিন এই প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করবই। তবে তার প্রতি মিথ্যে এই অনুভূতি আমাকে ভুলতেই হবে, বাই হোক বাই ক্রুক। বাথরুমের আয়নাতে চেয়ে আছি। একদিনে নিজেকে যে পাগল বানিয়ে ফেলেছি তার বহু চিহ্ন আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলের অবস্থা শোচনীয়, মুখটা শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ। মুখে ঝট ঝট করে পানি দিলাম। আয়নাতে আর একবার নিজেকে দেখে ঝর্ণাটা ছেড়ে দিলাম। ফোঁটা ফোঁটা পানিতে সর্বাঙ্গে কাঁপুনির মতো হচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজেকে ভিজিয়ে চললাম। নিজেকে নতুন করে গড়তে হবে। তার সূচনা এই ঠান্ডা পানিতে গোসল দিয়েই শুরু করব বলে ঠিক করলাম। গোসল করে বের হয়ে মাথায় টাওয়েল পেঁচিয়ে খাবার ঘরের দিকে পা বাড়ালাম। খুব ক্ষুধা পেয়েছে আমার। আজ 2 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। খাবার ঘরে গিয়ে দেখলাম দুপুরের ভাত আর দুপুরের সিম আলুর তরকারি আছে। দেখেই বুঝতে পারলাম আজ দুপুরে কেউ হয়তো খায়নি। একটা প্লেটে ভাত তরকারি নিয়ে আমার ঘরে এসে খাওয়া শেষ করলাম। প্লেট রান্না ঘরে রেখে রুমে এসে একটা ঘুমের ঔষধ খেয়ে শুয়ে পড়লাম। এতক্ষণ হলো উঠেছি, বাড়ির কাউকে দেখতে পেলাম না। কেন জানি দেখতেও ইচ্ছে করছে না। তাই বিষয়টা না ভেবে ঘুমানোর চেষ্টায় চোখ বুঝলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। বিরক্ত হলাম আমি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে চোখ বন্ধ করেই ফোনটা ধরলাম। বিরক্ত মিশ্রিত কণ্ঠে বললাম, কে? ও পাশ থেকে বিস্ফোরিত কণ্ঠে একজন বলে উঠল, নিরুপমা। কি হয়েছে তোমার? উনার মুখে নিরুপমা শুনে আমি ধরফর করে বসে পড়লাম। গলাটা স্বাভাবিক করার চেষ্টা করে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বললেন, তুমি কি অসুস্থ নিরুপমা? গলাটা কেমন যেন ভারী ভারী শোনা যায়। আমি কাশি দিয়ে গলা টেনে বিছানায় শুয়ে বললাম, ওই একটু। উনি মোহময় নরম স্বরে বলল, তোমাকে কি বিরক্ত করছি? উনার কথাতে বুকে মোচড় দিয়ে উঠল। আমার ছোট ছোট বিষয়ে উনার গুরুত্ব, আমার চাওয়া না চাওয়া উনার কাছে অনেক মূল্যবান। আমি ছোট্ট করে জবাব দিলাম, হুম্মম। উনি হেসে দিয়ে বলল, আসলে সন্ধ্যার পর থেকে নিজেকে একা একা লাগছে। অকারণেই মনটা খারাপ হয়ে আছে। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছি না। হঠাৎ মনে পড়ল, কারো কাছে আবদার করেছিলাম তোমাকে কি আমার নিসঙ্গতায় পাশে পেতে পারি। কারণে অকারণে কি ফোন দিতে পারি? তুমি বিরক্ত হবে না তো? সে বিরক্ত হবে না বলেছিল। সেই সাহসেই ফোন দিলাম। ওনার কথায় মুচকি হাসি ফুটে এলো মুখে। মুখে মুচকি হাসি রেখেই বললাম, আমাকে আপনি ভয় পান? উনি কাচুমাচু একটা ভাব নিয়ে বলল, সে কি আর বলতে। ওনার কথাতে আমি জোরে জোরে হাসতে লাগলাম, যাকে বলে প্রাণ খোলা হাসি।
হঠাৎ যেন মনে হলো কতদিন পর মন খুলে হেসেছি। আসলে মানুষটা অতুলনীয়। আমিই বোকা। হীরা রেখে কোয়েলার পিছনে হাত ধুয়ে বসেছিলাম। সোনা ছেড়ে তামা নিয়ে টানাটানি করে গেছি। পুরুষ মানুষ এমন হতে হবে, যার প্রতিটি ধাপে ধাপে শুধু একজন নারী মুগ্ধ হবে, যার মুগ্ধতার দেওয়াল ভাঙ্গার সাধ্য দ্বিতীয় কারো থাকবে না। আমার হাসির মাঝে উনি মোহময় কণ্ঠে মিনমিনে স্বরে বলল, এভাবে হেসে না প্লিজ, আমি খুন হয়ে যাব। আমি তো এত তাড়াতাড়ি খুন হতে চাই না। আমার যে বেঁচে থাকার বড় শখ, তোমাকে ছোঁয়ার বড় আকাঙ্ক্ষা। উনার এমন মোহময় কথায় আমি যেন নিশ্চুপ হয়ে গেলাম। চোখ বুজে উপভোগ করলাম উনার তীব্র নিঃশ্বাস। সাথে সাথে কেন জানি না আমার নিঃশ্বাসটাও জোরে জোরে উঠানামা করতে লাগল। উনার নিঃশ্বাসের শব্দটা যেন আমার বুকে আঘাত করে যাচ্ছে, জানান দিচ্ছে মানুষটা তোকে ভালোবাসে, প্রচণ্ড বেশি ভালোবাসে। ঠিক কতক্ষণ এই নীরবতা চলল জানা নেই। হঠাৎ মোহময় গলায় ডাক শুনতে পেলাম, নিরুপমা। আমি চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছোট্ট করে জবাব দিলাম, হুম। উনি একটা বড় দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, ঘুমিয়ে পড়। উনার কথায় চোখ বন্ধ করে মোহময় স্বরে এই প্রথম আমি বললাম, আপনি কি আর রাজশাহী আসবেন না? আমার কথায় উনি মুস্কি হেসে বললেন, তুমি কি চাইছ আমি তোমার শহরে আসি? উনার কথা আমার কর্ণপাত হল ঠিকই, তবে আমি উত্তর দিতে পারলাম না। উনি আবার বলল, বল না, আমি গেলে তুমি কি খুশি হবে? ওনার দ্বিতীয় প্রশ্নটাও আমার কর্ণপাত হল ঠিকই, তবে আমি তারও উত্তর দিতে পারলাম না। ঘোর লাগা গলায় চোখ বন্ধ করে বলে ফেললাম, মনে চেপে রাখা কিছু মূল্যবান সত্যি কথা। আপনাকে খুব ছুঁয়ে দিয়ে ইচ্ছে করছে, খুব, প্রচণ্ড। এরপর আর কিছু বলার শক্তি আমি পেলাম না। শুধু অনুভব করছি আমি তলিয়ে যাচ্ছি গভীর ঘুমের রাজ্যে। কানে ভেসে আসছে কারো অবাক হওয়া স্বরে, নিরুপমা, নিরুপমা, নিরুপমা ডাক। বেলকুনিতে বসে কফিতে চুমুক দিচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। 10 মিনিট হলো ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি চেহারার অবস্থা নাজেহাল। চোখ মুখ ফুলে গেছে। ছোট থেকে এই এক সমস্যা। একটু কান্না কাটি বা বেশি ঘুমালে চোখ মুখ ফুলে গোলুমলু হয়ে যায়। রাতে আরাফ ভাইয়ার সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। শেষের কথাগুলো ও অস্পষ্টভাবে মনে পড়ছে। ঘুমের ঔষধটা খাওয়ার জন্য মনে হয় এমনটা হয়েছিল। কফিতে শেষ চুমুক দিতেই লক্ষ্য করলাম পাশে আম্মু দাঁড়িয়ে আছে। কালকের ওই ঘটনার পর থেকে কারো সঙ্গে দেখা বা কারো সঙ্গে কথা হয়নি আমার। কেন জানি না ইচ্ছে ও হচ্ছে না কথা বলার। তাই আকাশের দিকে চেয়ে রাইলাম। আম্মু আমার মাথার এলোমেলো চুলগুলোতে বিলি কেটে দিতে দিতে বললেন, সাবধানে থাকিস। তোর বাবা আর আমি একটু তোর নানু বাড়ি যাচ্ছি। আম্মুর কথায় আমার কোনো ভাবান্তর হলো না। জিজ্ঞেস করতে ইচ্ছে ও করল না, হঠাৎ কেন যাচ্ছ তোমরা? আমার কোনো ভাবান্তর না দেখে আম্মু নিজে থেকে বললেন, তোর নানুর শরীর খারাপ, বুকের ব্যথাটা নাকি বেড়েছে। তোর ছোট খালা, বড় খালা রাও আসছে মহাদেবপুর, তাই আমরাও যাচ্ছি। কাল পরশু চলে আসব। নিজের খেয়াল রাখিস। কথাটা বলে আম্মু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। আম্মুর উপর বড্ড বেশি অভিমান জমেছে আমার। সেই অভিমানের দেওয়ালটা কেন জানি না ভেঙে ফেলতে পারছি না আমি। তবুও আম্মুর এইভাবে চলে যাওয়াতে মন খারাপ হল। ধীর পায়ে আমি ডাইনিং রুমে এসে দাঁড়ালাম। আব্বু জুতা পরছে, আম্মু বোরখা পরে, বড় হেজাব পরে।
ব্যাগ হাতে নিয়ে জুতা পরতে পরতে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবি? আমি মেঝের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, সাবধানে যেও। আমার কথায় আম্মু মুস্কি হাসলেন। বাবা এবার নরম সুরেই বললেন, দরজা লাগিয়ে দে মা। নীরব আমাদের বাসে তুলে দিয়ে বাসায় চলে আসবে। সাবধানে থাকিস। বাবার কথার প্রতি উত্তরে আমি মেঝের দিকে তাকিয়ে হ্যাঁ সম্মতিতে মাথা ক্যাতো করলাম। বাবা মা চলে গেলে দরজা লাগিয়ে দিয়ে আমার ঘরের দিকে যেতে লাগলাম। আমি খুব শান্ত প্রকৃতির মেয়ে, মা বাবার বাধ্য সন্তান যাকে বলে। ছোটবেলায় একটু আকটু ভাইয়ার সাথে রাগারাগি হয়েছে। ছোটবেলায় যা দুই একবার পড়াশোনা নিয়ে বকা খেয়েছি। সেই আমার প্রতি বাবা মায়ের এমন ব্যবহার, এত ছোট ভুলের এত শাস্তি পেলাম। কিন্তু আজ কত স্বাভাবিকভাবে তারা কথা বলছে, মনে হচ্ছে কিছুই হয়নি। মনে হয় আমার রেগে যাওয়াতে ওরা অবাক হয়েছে। কারণ এই 22 বছরের জীবনে আমি রেগে যাওয়া তো দূর, মা বাবার মুখে উপর কখনো কিছু বলিনি। সেই আমি কাল এত রেগে গেলাম কিভাবে? বিষয়গুলো ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল হৃদয় থেকে। চোখ থেকে টপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। হাত দিয়ে চোখ মুছে আলমারি খুললাম, যেখানে যত্ন করে রাখা ছিল কিছু ডায়েরি। আজ 12 বছর ধরে যাকে ডায়েরিতে সাজিয়ে রেখেছি তাকে ধ্বংস করার সময় এসে গেছে। চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে জীবনের কিছু অপ্রিয় অধ্যায়। দুদিন আগে যেগুলো সবচেয়ে মূল্যবান ছিল, আজ সেগুলো নিছক আবেগ। তাকে আকরে রেখে যে ভুল করেছি, তাকে নিঃশেষ করে তাকে শুধরানোর চেষ্টা করতে চাইছি। জানি না এতে আমি ব্যর্থ হব নাকি সফল, তবে চেষ্টা আমাকে করতেই হবে। সব কিছু পুড়িয়ে মেঝে পরিষ্কার করে গোসলে ঢুকলাম। গোসল সেরে বাহিরে বেরুতেই কলিং বেল বেজে উঠল। দরজার সামনে গিয়ে গ্লাসে উকি দিয়ে দেখলাম ভাইয়া। দরজা খুলে দিয়ে মাথা থেকে টাওয়েল খুলে চুলগুলো মুছতে মুছতে ভেতরে ঢুকতে লাগলাম। ভাইয়া স্বাভাবিক স্বরে ডাক দিল, নীরু। আমি চুল মুছতে মুছতে পিছনে তাকালাম। ভাইয়া একটা প্যাকেট আমার দিকে এগিয়ে দিল। আমি প্যাকেটটা হাতে নিলাম। ভাইয়ার চোখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। ভাইয়া বেসিনে হাত মুখ ধুতে ধুতে বলল, দেখ খুলে প্যাকেটটা। আমি প্যাকেট খুলে দেখলাম বিরিয়ানি। বিরিয়ানি আমার ছোট থেকে অনেক প্রিয় একটা খাবার। কোথায় খেতে গেলেই বিরিয়ানি বিরিয়ানি করে সবার মাথা নষ্ট করে দেই। যা কিছু খাই না কেন, হয় বিরিয়ানি আমাকে খেতে হবে, নয়তো প্যাক করে বাড়ি নিয়ে এসে পড়ে খেতে হবে। বিরিয়ানি প্যাকেট থেকে বের করতে করতে মুস্কি হাসি দিয়ে ভাইয়াকে বললাম, কি উপলক্ষে বিরিয়ানি ভাইয়া? গাল লাল হওয়ার উপলক্ষে? কথাটা দুষ্টুমি করে আমি বললেও ভাইয়া মন খারাপ করে ফেলল এবং বলল, এভাবে কেন বলছিস? আমি কি তোকে এমনিতেই কিছু খাওয়াই না নাকি? ভাইয়ার শুকনো মুখ দেখে আমি মুস্কি হেসে বললাম, মজা করছিলাম আমি। তুমি তো সিরিয়াসলি নিয়ে নিলে। এভাবে করলে আমি কার সাথে মজা করব? আমি তো সবার সাথে মন খুলে কথা বলতে পারি না, শুধু তুমি ছাড়া। ভাইয়া আমার কথা শুনে আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেখানে আমার বোন আঘাত পায়, কষ্ট পায়, সেখানে আমার মজা হয় না, কষ্ট হয়। সেই কথা আমার শুনতেও ইচ্ছা হয় না। আমি ভাইয়ার বুকে মাথা এলিয়ে দিলাম। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার মতে পৃথিবীতে বাবা মার পর সবচেয়ে আপনজন হল ভাই আর বোন। ভাই বোনের সম্পর্কটা সবচেয়ে সুমধুর। বড় বোন, বড় ভাই থাকাটা সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার।
আমার জীবনে সবচেয়ে বড় উপহার হলো ভাইয়া। ভাইয়া আমাকে ছেড়ে তাড়াতাড়ি ডাইনিং টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলল, তাড়াতাড়ি খেতে দে নিরু, সকাল থেকে কিছু খাইনি। আমি হাসি মুখে তাড়াতাড়ি প্লেটে বিরিয়ানি বাড়তে লাগলাম। দুই ভাই বোন তৃপ্তি করে পেট পুড়ে খেলাম। সূর্য পশ্চিম আকাশে অস্ত যায় যায় অবস্থা। কুসুম বর্ণ ধারণ করে আকাশের সৌন্দর্য যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মনমুগ্ধকর এই পরিবেশ দুচোখ ভরে উপভোগ করছি। ছাদ বাগানের বিভিন্ন ধরনের ফুলের, বিভিন্ন রকমের মনমুগ্ধকর সুবাস, সব একসাথে মিলে মিশে যেন প্রাকৃতিক এক পারফিউমের সৃষ্টি করেছে। আমি চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিলাম। চোখ খুলে দূর আকাশের সৌন্দর্যের দিকে তাকিয়েই নিজের অজান্তেই গলা ছেড়ে গেয়ে উঠলাম। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষমাস, যদি আরও কাহারে ভালোবাসো, যদি আরও ফিরে নাহি আসো, তুমি যাহা চাও তাহা যেন পাও, যতই দুঃখ আমি পাই গো, আমার ও পরাণে যাহা চায়, তুমি তাই তাই গো। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। ঝাপসা চোখগুলো থেকে নোনা পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে গাল বেয়ে বুকে। নিজেকে যত শক্ত খোলসে মুড়িয়ে রাখতে চাইছি তত ব্যর্থ হয়ে যাচ্ছি। শুভ্রকে যত ভুলতে চাইছি তত বেশি মনে পড়ছে। কেন করলে তুমি এমন শুভ্র? কেন? কি এমন অপরাধ করেছিলাম বল, যার শাস্তি তুমি আমাকে দিল? কথাগুলো ভাবছিলাম আর আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ খোপা করে রাখা চুলের কাঁটাটা খুলে দিল। খোপা হতে ছাড়া পেয়ে চুলগুলো পুরো পিঠ জুড়ে বিচরণ করল। আমি মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এমন অদ্ভুত কাণ্ডে চমকে উঠে পিছু ঘুরে তাকালাম। পিছনে তাকিয়ে আরেক দফা চমকে গেলাম। আমতা আমতা করে বললাম, আরাফ ভাইয়া আপনি? উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি উনার তাকিয়ে থাকা লক্ষ্য করে ততক্ষণাৎ বুঝতে পারলাম আমার চোখে পানি। ঝট করে পাশ ফিরে মুছতে লাগলাম। উনি এবার আমার পাশাপাশি বুক টান করে দাঁড়িয়ে দুই হাত পকেটে গুজে আকাশের দিকে চেয়ে বললেন, শুনেছিলাম অনেক সুন্দর গান গাও তুমি, আজ শোনার সৌভাগ্য হল। তবে আফসোস, আড়াল থেকে শুনতে হয়েছে। তোমার সামনে দাঁড়িয়ে শোনার তীব্র ইচ্ছে ছিল। উনার কথায় উনার দিকে তাকালাম। উনি এখনো আকাশের দিকে চেয়ে আছেন। আমি ভেবেছিলাম উনি আমার কান্না নিয়ে প্রশ্ন করবেন। তবে উনি বিষয়টা এড়িয়ে গেল বলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। আমিও আকাশের দিকে তাকিয়ে বললাম, কখন আসলেন? উনি মুস্কি হাসি দিয়ে একবার আমার দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে বললেন, আমায় ছোঁয়ার ইচ্ছে কাউকে ভীষণ পীড়া দিচ্ছে। মন বলল, তার ইচ্ছে পূরণ করতে যাওয়া উচিত। উনার কথায় আমি ভ্রু কুঁচকে ওনার দিকে একবার চাইলাম। পরে মাথা নত করে ভাবতে লাগলাম, কাল শুধু বলেছিলাম আপনি আর রাজশাহী আসবেন না, এখানে ছোঁয়ার ইচ্ছে কোথায় থেকে আসলো? নাকি ঘুমের ঔষধ খাওয়ার ফলে মনে হয় কি বলছি ভুলে গেছি আমি? উল্টা পাল্টা কিছু বলে দেয়নি তো? বিষয়গুলো মনে মনে আওড়াতেই উনি গম্ভীর কণ্ঠে বললেন, ঘুমের ঔষধ খাও তুমি, তাই না? উনার এমন প্রশ্নে আমি ভয় পেয়ে গেলাম। গলা শুকিয়ে গেল ক্রমশ। উনি কিভাবে বুঝল বিষয়টা? ঢোক গিলে গলা ভিজিয়ে কিছু বলতে যাব ঠিক তখনই উনি আমার চোখের দিকে তাকিয়ে রাশ ভারী গলায় বলে উঠলেন, শুভ্রকে ভালোবাসো। উনার কথাটা কানে আসতেই আমি বিস্ফোরিত চোখে উনার দিকে তাকিয়ে রইলাম। চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসলো আমার।
বুকের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব হতে লাগল। বুক ছিঁড়ে শেষ পর্যন্ত একটা কথায় বের হল, শেষ পর্যন্ত আপনিও। কথাটা ভাবতেই চোখ গলে ঝড়ো ঝড়ো করে পানি পড়তে লাগল। উনি আমার দিকে করুণ চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। বুঝতে পারলাম কথাটা শুনে আমি যতটা না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট উনার হচ্ছে। উনি নিজেকে শক্ত করে আকাশের দিকে তাকিয়ে অসহায় স্বরে বললেন, বিশ্বাস করো, তুমি চাইলে আমি সরে যাব তোমার জীবন থেকে। পরিবার নিয়ে চিন্তা করতে হবে না, এই দিকটা আমি সামলিয়ে নিব। কেউ তোমাকে কোনো প্রশ্নও করবে না। উনার প্রতিটি কথা তীরের ন্যায় আমার বুকে গিয়ে বিঁধল। মাথায় কথাগুলো বারবার ঘোরপাক খেতে লাগল। কান, গাল, মুখ লালবর্ণ ধারণ করল ক্রমশ। গরম ভাব বের হতে লাগল শরীর দিয়ে। কেন জানি না রাগ হতে শুরু করল নিজের প্রতি, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার প্রতি, এই উনার ভালোবাসা। আমাকে একটুও বুঝল না, তাকে আকরে আমি বাঁচতে চাইছি, তাকে ভালোবাসতে চাইছি। আমার চোখে কি তা তিনি দেখতে পারছে না? উনি এবার আমার চোখের দিকে তাকালেন। আমিও রক্তবর্ণ চোখমুখ নিয়ে চেয়ে আছি উনার দিকে। উনি এবার করুণ সুরে আমাকে বললেন, প্লিজ বল না তুমি কি চাও? তুমি কি শুভ্র? কথাটা শেষ করার কোনো সুযোগ না দিয়েই ছুটে গেলাম উনার সামনে। টেনে ধরলাম উনার শার্টের কলার। উনি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের মাঝে দূরত্ব শুধু 2 ইঞ্চি। আমি উনার কলার টেনে রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, শুনতে চান আমি কি চাই? শুনতে চান আমি কাকে ভালোবাসি? আমার কথায় হঠাৎ উনার চোখ লাল হয়ে উঠল। মনের ভেতরে চলা ঝড় উনার চোখে মুখে ফুটে উঠল। মুখটা মলিন হয়ে গেল। এবার আমি 2 হাতে উনার শার্টের কলার চেপে কাছে টেনে আনলাম। নিজেদের মাঝখানের সব দূরত্ব শেষ করে দাঁতে দাঁত চেপে উনার চোখের দিকে চোখ দিয়ে বললাম, আপনাকে চাই আমি, বুঝেছেন? আপনাকে ভালোবাসতে চাই আমি, শুনতে পাচ্ছেন? আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে খুন করে ফেলব আপনাকে, খুন। কথাগুলো শেষ করে ডুকরে কেঁদে উঠলাম আমি। ছেড়ে দিলাম উনার শার্টের কলার। ধপ করে বসে পড়লাম ছাদের ফ্লোরে। উনি আমার কথাগুলোর শখ হয়তো সামলাতে পারেননি এখনো। স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে আছে। আমি জোরে জোরে কেঁদেই যাচ্ছি। উনি এবার আস্তে আস্তে আমার সামনে এসে 2 হাঁটু গেড়ে বসলেন। এই দিকে কাঁদতে কাঁদতে আমার নাজেহাল অবস্থা। হিচকি উঠছে ঘন ঘন। উনি 2 হাতে আজলা ভরে আমার মুখটা উপরে তুললেন। আমি বিধ্বস্ত মুখে উনার চোখের দিকে তাকালাম। উনি মোহময় চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ভালোবাসবে আমায়? উনার কথায় আমি ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদতে কাঁদতে মাথা হ্যাঁ সম্মতিতে নাড়ালাম। উনি উনার বুকের দিকে ইশারা করে আবেদনময় স্বরে বললেন, এখানে একটু মাথা রাখবে প্লিজ। উনার শুধু বলতে দেরি, আমি ঝাঁপিয়ে পড়লাম উনার বুকে। উনিও শক্ত করে আঁকড়ে ধরলেন আমাকে। যেন বহু বছরের ইচ্ছে আজ পূরণ হয়েছে। আবেশে আমি চোখ বন্ধ করে গভীরভাবে জড়িয়ে ধরলাম উনাকে। খুব প্রয়োজন ছিল এই আলিঙ্গনের। খুব প্রয়োজন ছিল মানুষটার কাছে আসার। সারা জীবনের জন্য পেতে চাই এই মানুষটাকে, ভালোবাসতে চাই এই মানুষটাকে। উনাকে শক্ত করে জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম, ভালোবাসি। এবার উনি আমাকে বুকের সাথে মিশে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, ভালোবাসি, ভালোবাসি, সীমাহীন ভালোবাসি। কতক্ষণ হয়ে গেছে ঠিক জানা নেই। আমি আরাফ ভাইয়ার বুকের সাথে লেপ্টে আছি। উনার হৃদয় স্পন্দন শুনতে কেন জানি না আমার বড্ড ভালো লাগছে।
আবেশে চোখ বুজে অনুভব করছি এই মাতাল করা মুহূর্তটা। হঠাৎ কানের কাছে ফিসফিস করে শুনতে পেলাম, নিরুপমা। আমি চোখ বুজে মোহময় স্বরে মৃদু করে বললাম, মম। উনি এবার আকুতি ভরা কণ্ঠে বললেন, ব্যথা পাচ্ছি তো। হঠাৎ এমন কথা শুনে আমি চট করে ওনাকে ছেড়ে দিলাম। উনার মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম, কোথায় ব্যথা পাচ্ছেন উনি। আমার এভাবে চেয়ে থাকাতে উনি আমার হাত ধরে উঠে দাঁড়ালেন। আমি এবার কৌতূহল সহ্য করতে না পেরে উনার মুখের দিকে তাকিয়ে ধীর স্বরে জিজ্ঞেস করলাম, কোথায় ব্যথা পেয়েছেন। উনি আমার কথায় মুস্কি হেসে দিলেন। আমি উনাকে হাসতে দেখে বিরক্ত হলাম। এখানে হাসার কি হলো ভেবে উনার দিকে তাকিয়ে আকুতি ভরা কণ্ঠে বললাম, বলুন না কোথায় ব্যথা পেয়েছেন। উনি এবার আমার হাতটা ধরলেন। আমি অবাক হয়ে চেয়ে রইলাম উনার দিকে। উনি আমার হাতটা উনার বুকের বাপাশে চেপে ধরে মোহময় স্বরে বলে উঠলেন, এইখানে। উনার কথায় আমি মাথা নিচু করে ফেললাম। লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা। লোকটা লজ্জা দিতে ভীষণ পটু। যখন তখন কথার ভাঁজে লজ্জায় ফেলে দেওয়া উনার থেকে শেখা উচিত। উনি আমার হাবভাব দেখে মিটি মিটি হাসতে লাগলেন। নিচু হয়ে এসে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে মোহময় কণ্ঠে বললেন, শরীরের ব্যথাগুলো সারিয়ে তুলতে আমি সক্ষম প্রিয়। তবে এইখানে যে ব্যথা অনুভব করি তা তুমি ছাড়া সেরে ওঠা অসম্ভব। উনার কথা কর্ণপাত হতেই আমি লজ্জাবতীর মতো নুয়ে পড়লাম। নিজেকে বাঁচাতে এক ছুটে নিচে নেমে এলাম। আর থাকতে পারবো না ওইখানে। নিজেকে মেলে ধরেছি তো উনি কি পেয়ে বসেছে আমাকে। লজ্জা দিয়ে দিয়ে মেরে ফেলতে চায় নাকি আমাকে। রুমে এসে সোজা বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেও লজ্জা লাগছে আমার। মানুষটাকে কিভাবে বেহায়ার মতো জড়িয়ে ধরেছিলাম এতক্ষণ। তখন এতটা লজ্জা লাগেনি, তবে এখন কেন লজ্জায় মরে যেতে মন চাইছে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ মুখে পানি দিয়ে ধৌত করলাম। টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হলাম। উদ্দেশ্য মানুষটার জন্য রান্না করব। নিজের হাতে রান্না করব। বাসের জানালার পাশের সিটে বসে আছি। কিছুক্ষণ পর পাশে এসে বসল আরাফ ভাইয়া। আমার দিকে একটা কিটক্যাট এগিয়ে দিল। আমি কিটক্যাটটা হাতে নিয়ে জানালার বাহিরে তাকিয়ে রইলাম। গাড়ি এখনো চলতে শুরু করেনি। আমরা মহাদেবপুর যাচ্ছি। রাতে আম্মু ফোন দিয়ে বলছিল আরাফ ভাইয়ার সাথে যেন মহাদেবপুর যাই। আম্মুর আসতে আরো দেরি হবে। আমার ভাবনার মাঝেই গাড়ি স্টার্ট দিল। হঠাৎ স্টার্ট দেওয়াতে আমি হুমড়ি খেয়ে সামনের সিটে পড়ে যেতে লাগলাম। ভ্রু কুঁচকে মনে মনে ভাবলাম মাথাটা আজ শেষ। অদ্ভুত লাগেনি ভেবে পড়ে উপলব্ধি করলাম নরম এবং উষ্ণ কিছু আমার কপালে। তাকিয়ে দেখলাম উনি হাত দিয়ে ধরে আছেন আমার কপাল। আমি চট করে স্বাভাবিক হয়ে বসলাম। কালকের পর থেকে উনার চোখের দিকে আর চেয়ে দেখিনি। রান্না করেছি, ভাইয়া আর উনাকে একসাথে খাবার খাইতে দিয়েছি। তবুও উনার দিকে তাকায়নি। উনি আমার কাণ্ডে একদম স্বাভাবিক ছিল। যেন এমন কিছু হওয়ার ছিল উনি আগে থেকেই জানত। সকালে উনার সামনে চা নিয়ে মাথা নত হয়ে দাঁড়িয়ে চা যখন এগিয়ে দিলাম, উনি টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, মিষ্টি হয়েছে কি না চেক করো। সকালের চাটা পারফেক্ট না হলে আমার সকালটা ভালো যায় না। আমি উনার কথায় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আবার মাথা নিচু করাতেই উনি গম্ভীর গলায় বললেন, কি হলো টেস্ট করে বল। উনার কথার মাথামুন্ডু কিছু না বুঝে আমি চায়ে এক চুমুক দিলাম।
এদিকে কিছু বলতে যাওয়ার আগে উনি হাত থেকে চাটা নিয়ে চুমুক দিতে দিতে বললেন, এই তো একদম পারফেক্ট। উনার কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম আমি। অসভ্য মানুষ একটা। মনে মনে বলতে বলতে রান্নাঘরের দিকে চলে গেলাম। কথাগুলো ভাবছি আর মিটমিটিয়ে হাসছি। আর চোখে তাকিয়ে দেখলাম উনি চোখ বুজে সিটে মাথা এলিয়ে আছে। চোখ বুজেই হঠাৎ রাশ ভারী কণ্ঠে বলে উঠলেন, আমাকে লুকিয়ে দেখার অনুমতি আমি কাউকে দেয়নি। উনার এমন কাণ্ডেট আমি চমকে উঠলাম। এ তো সাংঘাতিক মানুষ রে বাবা। চোখ বুজে ও মানুষের পদক্ষেপ বুঝতে পারে, বাপ রে। বিষয়টা ভাবতে ভাবতে জানালায় মাথা ঠেস দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। বাতাসে চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। মাঠের পর মাঠ, দিগন্তের পর দিগন্ত পেরিয়ে যাচ্ছে গাড়ি। এ এক মনমুগ্ধকর দৃশ্য। এই খোলা হাওয়ায় নিজেকে ভারশূন্য অনুভব হচ্ছে। ঐশ্বরিক এক তৃপ্তি মনে বয়ে চলছে। হঠাৎ চুলে টান লাগাতে পিছনে তাকিয়ে যা দেখলাম তাতে আমি শকড। আমার খোলা উড়ন্ত চুলে উনার পুরো মুখ ঢেকে গেছে। উনি হাত দিয়ে সেগুলো নেমে দিল, আবার সেগুলো উনাকে বিরক্ত করছে। আমি চটপট সরি বলতে বলতে চুলগুলো সরিয়ে দিলাম উনার মুখ থেকে। উনি হাফ ছেড়ে বাঁচার মতো শ্বাস ছেড়ে বললেন, খুন করে ফেলবে নাকি আমাকে? উনার কথায় কষ্ট পেলাম একটু। মন খারাপ করে ব্যাগ থেকে ব্যান্ড বের করে। চুলগুলো হাতে পেঁচিয়ে খোপা করতে যাব ঠিক তখনই আমার হাতটা শক্ত করে টেনে ধরলেন উনি। আমার চোখের দিকে তাকিয়ে মোহময় কণ্ঠে বললেন, তোমার চুলের গন্ধের নেশায় আসক্ত হয়ে গেছি প্রিয়। আমাকে বঞ্চিত করো না প্লিজ। এর চেয়ে বরং আমি খুন হতে প্রস্তুত, একবার, বারবার, বহুবার। অনুভব করছি কেউ আমাকে অনবরত ডেকে যাচ্ছে। চোখ না চাইতেও জোর করে চোখ খুলে তাকালাম। চট করে মনে হলো আমি তো গাড়িতে। চোখ বড় বড় করে পাশে তাকালাম। আরাফ ভাইয়া তাড়া দিয়ে বলল, এভাবে চোখ বড় বড় করে পড়ে আমাকে দেখ। আগে তাড়াতাড়ি নামও, পৌঁছে গেছি। উনার কথা কানে পৌঁছাতেই তাড়াতাড়ি বাস থেকে নামতে লাগলাম। বাস থেকে নেমে দেখি আরাফ ভাইয়া পানি হাতে দাঁড়িয়ে আছে। আমি পাশে দাঁড়াতেই উনি পানি এগিয়ে দিলেন। আমি পানির বোতল হাতে নিয়ে ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছি। পানি কি করব? আমার তো পিপাসা পায়নি। এমন ভাবনার মাঝেই উনি গম্ভীর কণ্ঠে বললেন, পানি ধরে রাখতে দেয়নি। মুখ ধুয়ে নাও তাড়াতাড়ি। কথাটা শেষ করে একটু নিচু হয়ে আমার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বললেন, ঘুমু ঘুমু চোখে, এলোমেলো চুলে তোমাকে দেখার সৌভাগ্য আমার ব্যতীত অন্য কারো হবে, তা কখনোই বরদাস্ত করব না আমি। কিছু অনুভূতি, কিছু ভালো লাগা, কিছু এলোমেলো সৌন্দর্য তুমি শুধু আমার জন্য তুলে রেখো প্লিজ। কথাটা বলে উনি আমার কাছ থেকে সরে গেলেন। দেখে বুঝলাম রিকশা নিতে গেলেন। আমি চোখ মুখে পানি দিয়ে, টিস্যু দিয়ে মুখ মুছে, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পিছনে টেনে বেঁধে নিলাম। উনি ততক্ষণে আমার সামনে রিকশা নিয়ে হাজির। আমি চুপচাপ রিকশায় উঠে বসলাম। উনি আমার দিকে তাকিয়ে আমার কপাল দিয়ে নেমে এসে গালে পড়ে থাকা ভেজা কিছু চুল কানে গুজে দিলেন। আমি উনার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। হুটহাট এত কেয়ার করলে দম আটকে মরে যাব তো আমি। লোকটা কি বোঝে না? আচ্ছা, পুরুষ মানুষদের কি লজ্জা লাগে না? ওদের কি প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা, প্রথম ভালো লাগাতে অজানা শিহরণ কাজ করে না? নাকি ওরা শুধু মেয়েদের লজ্জা দিতে ভালোবাসে? মেয়েদের মনে শিহরণ জাগিয়ে মজা নিতে ভালোবাসে? নানুর শরীরটা খুবই খারাপ যাচ্ছে। ঠিকমতো হাঁটা চলাফেরা করতে পারছে না। রাতের খাবারের পর
বসার ঘরে সবাই পরামর্শ করছে নানুকে ঠিক কোথায় নিয়ে যাবে চিকিৎসার জন্য। বাসায় ভাইয়া আর বড় খালু রাইসা বাদে প্রায় সবাই আছে। আমার যেহেতু মামা নেই, আমার নানু নানির দায়িত্ব, সবকিছুর সিদ্ধান্ত আমার 3 মা খালা এবং বাবা খালুরা মিলে নেয়। অনেক আলোচনার পর ঠিক হল নানুকে ঢাকা নিয়ে যাবে চিকিৎসার জন্য। আর নানুর সাথে যাবে আব্বু, ছোট খালু, আম্মু। বড় খালা নাকি যেতে পারবে না। সাপাহারের বাড়িতে রং করার কাজ চলছে। বাড়িতে কাউকে না কাউকে থাকতে হবে। তাই প্রথমে ঠিক হলো আরাফ ভাইয়া বাড়ি চলে যাবে। কিন্তু কথার মধ্যে আরাফ ভাইয়া বললেন যে বাড়িতে নানি, খালা, নিরুপমা 3 জনই মেয়ে। এদের মাঝে একজন পুরুষ মানুষ থাকা উচিত। বলা তো যায় না, বিপদ আপদ হতেই পারে। পরে উনার কথা বিবেচনা সাপেক্ষে সবাই রাজি হয়। তাই ঠিক হয়েছে বড় খালা কাল সকালে সাপাহার চলে যাবে। আর কাল রাতে আম্মু, নানু, বাবা, খালু ঢাকা যাবে। আলোচনা শেষে সবাই ঘুমানোর জন্য চলে যায়। আমি আর নানি আজ একসাথে শুয়ে আছি। রাইসা আসেনি। ওকে খালামুনি রেখে এসেছে। বিছানায় চুপচাপ শুয়ে আছি। ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ নানি ডেকে উঠল, নিরু রে। আমি চোখ বুজেই বললাম, হুমম নানি। নানি এবার মুস্কি হেসে পাশ ফিরে আমার মুখ হয়ে রসিকতা করে বলল, আমার নাতি ডারে তো পাগল করছস নিরু। দেখলি দেখলি কেমন জাউনের কথা কয়তেই কেমন বুদ্ধি খাটাইয়া থাইকা গেল। নানির কথায় আমি চট করে চোখ খুললাম। নানির দিকে তাকিয়ে বিরক্ত মাখা চোখে মুখ ভেঙচি দিয়ে নানির ভাষায়ই বললাম, ওই বুড়ি কি বলিস? তুই দেখলি না তোর নাতি সবার কথা চিন্তা কইরাই রইয়া গেল। এইখানটাই আমি কেমনে পাগল করছি। নানি এবার ব্যঙ্গ করে বললেন, চুল কি আর এমনি এমনি পাকছে রে ছেমরি? বুঝি বুঝি সবটি বুঝি বুঝছস। আমার কথা বিশ্বাস না হইলে তোর নাগর ডারে জিগাস। নানির কথায় পাশ ফিরে শুতে শুতে বললাম, পারমু না। তুই জিগাস। বলে কাঁথা দিয়ে মুখ মাথা ঢেকে শুয়ে পড়লাম। সকালবেলা কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। পাশে দেখি নানি নেই। উঠে চোখ মুখ কুচকে বাহিরে এলাম। আর একটু ঘুম হতো আমার। কি হয়েছে বিষয়টা বুঝতে বারান্দায় এসে দাঁড়ালাম। তাকিয়ে দেখি সবাই উঠোনে দাঁড়িয়ে কিছু নিয়ে আলোচনা করছে। ওদের মধ্যে দেখলাম ছোট খালা বোরখা পরে আছে। কিছু না বুঝে শুধুই তাকিয়েই আছি। হঠাৎ পাশে এসে আরাফ ভাইয়া দাঁড়ালেন। কিছু বুঝতে না পেরে উনাকেই বললাম, কি হয়েছে এখানে? উনি মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, রাইসু সকালে বাথরুমে পড়ে গিয়েছে। তাই ছোট খালামুনি বাসায় যাচ্ছে। এখনো উনার মুখে মুচকি হাসি লেগে আছে। উনার এমন ভাব দেখে আমি বিরক্ত মুখে জিজ্ঞেস করলাম, রাইসু ব্যথা পেয়েছে আর আপনি হাসছেন? উনি আমার কথায় আমার দিকে সরু চোখে তাকিয়ে অবাক হওয়ার মতো করে বললেন, এখানে কাদার তো কোনো কারণ দেখছি না। তো? কথাটা বলে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমাকে চুপচাপ দেখে আবার বললেন, রাইসুর বেশি কিছু ক্ষতি হয়নি, জাস্ট একটু লেগেছে, ব্যথা পেয়েছে। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। উনার কথা আমার কর্ণপাত হলেও আমি তাতে গুরুত্ব দিলাম না। রাতে নানির বলা কথা চট করে মনে পড়ল। মনে মনে ভাবলাম, আচ্ছা সত্যি উনি আমার গেলেন। আচ্ছা বিষয়টা পরীক্ষা করলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। আমি উনার দিকে আর চোখে একবার তাকিয়ে ছোট খালামুনিকে ডাক দিলাম এবং বললাম, খালামুনি,
রাইসা যেহেতু বেশি ব্যথা পায়নি, তো এক কাজ করি, আমি না হয় ওর কাছে যাই, তুমি নানির কাছেই থাকো। কথাটা বলে আর চোখে আরাফ ভাইয়াকে দেখলাম। উনার মুখ দেখে মনে হচ্ছে রেগে বম হয়ে গেছে উনি। এই প্রথম উনাকে শিক্ষা দিতে পেয়ে বিষয়টা আরও ঘাটাতে ইচ্ছে করল। এবার ইনোসেন্ট ফেস করে উনার দিকে তাকিয়ে বললাম, কি বলেন আরাফ ভাইয়া? ঠিক বলছি না? এখানে আমি তো কিছুই ঠিকমতো পারি না। খালামুনি না হয় এখানেই থাক, আমি রাইসার কাছে যাই। আমার কথায় উনি গম্ভীর মুখটাতে জোরপূর্বক একটা মুস্কি হেসে বললেন, অবশ্যই, তো চলো তোমাকে রেখে আসি। উনার কথায় আমি চোখ বড় বড় উনার দিকে তাকালাম। ভেবেছিলাম শিক্ষা দেব বেটাকে, এত আমাকেই ফাঁসিয়ে দিল। আমার ভাবনার মাঝে উনি ছোট খালামুনিকে উদ্দেশ্য করে বললেন, খালামুনি, আমি গিয়ে নিরুপমাকে রেখে আসি, কি বল? বেচারা কিছুই ঠিকমতো করতে পারে না। তবে আমার মনে হয় রাইসাকে খাওয়ানো, গোসল দেওয়ানো, বামরুমে নিয়ে যাওয়া, টাইম টু টাইম ঔষধ খাওয়ার মতো সহজ কাজ ও এক তুড়িতেই করে ফেলবে। কথাগুলো উনি বলে শেষ করতেই বাড়ির সব মহিলারা হেসে উঠলেন। নানি তো অট্ট হাসিতে ফেটে পড়ল। আর আরাফ ভাইয়া মুস্কি হেসে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে চলে গেলাম। কাঁথা মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লাম। কথা বলবো না ওই অসভ্যর সাথে আর। রাতে আম্মু, নানু, বাবা, খালু ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হলেন। রাত 9টায় গাড়ি। আরাফ ভাইয়া ওদের বাসে উঠিয়ে দিতে গেলেন। বাড়িতে নানি আর আমি একা আছি। বড় খালামুনি, ছোট খালামুনি সকালেই চলে গেছে। বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গল্প পড়ছি। নানি ঘুমে নাক ডাকছে। নানির এক অভ্যাস ঈশার নামাজ পড়েই ঘুমিয়ে যাওয়া। এভাবে নানি বাড়িতে প্রথম একা আছি। এর আগে আম্মু নয়তো খালামুনির সাথে থেকেছি। আজ এভাবে থাকতেই কেমন যেন ভয় ভয় লাগছে। হঠাৎ মোবাইল বেজে উঠল, আরাফ ভাইয়া ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করতেই উনি বললেন, দরজা খোলো। আমি ফোন কেটে দিয়ে উঠলাম। ওড়না পরে ঘরের দরজা খুললাম। বারান্দায় দাঁড়িয়ে উঠোনটা দেখে বুক কেঁপে উঠল ভয়ে। উঠোনে লাইট নেই। উঠোনের এক সাইটে বাথরুম, টিউবওয়েল পার। উইখানের লাইটের কিছুটা আলো উঠোনে আছে। বাড়ির মেইন দরজা খুলতে আমাকে উঠোনটা পার হতে হবে। বাড়িটা নানুর বাবার আমলের। উঠোনে বড় বড় একটা পেয়ারা, একটা নারিকেল, একটা কাঁঠাল গাছ আছে। সেই গাছের ছায়াগুলো মাটিতে দেখতে কেমন ভয়ঙ্কর লাগছে। তখনই ফোনটা বেজে উঠল। আমি শব্দ করে চমকে উঠলাম। হাত কাঁপছে আমার। কাঁপা কাঁপা হাতে ফোন ধরে কানে রাখলাম। উনি রাগী রাগী গলায় বললেন, সারারাত কি বাহিরেই রাখতে চাইছ আমাকে? উনার কথায় ঢোক গিলে বললাম, ভয় করছে আমার। আমার কথায় উনি বিচলিত হলেন। উত্তেজিত স্বরে বললেন, কোথায় আছো তুমি এখন? কোনো ভয় নেই, শুধু একবার দরজা খোল। আমি আছি তো। আমি ভয় কাচুমাচু হয়ে বললাম, আপনি ফোন কাটবেন না প্লিজ। কথা বলতে থাকুন প্লিজ। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। প্লিজ কথা বলুন। কথাটা বলে আমি এক পা উঠোনে রাখলাম। উনি হঠাৎ শান্ত স্বরে বললেন, কি বলবো শিখিয়ে দাও। আমি চোখ বুঝে আরেক ধাপ দিয়ে তাড়াতাড়ি করে বললাম, যা খুশি তাই বলুন। তবুও বলুন। আমার কথায় উনি জোরে নিঃশ্বাস ফেললেন এবং বললেন, ভালোবাসি, 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 ভালোবাসি। আমি খট করে সদর দরজা খুললাম।
কানে ফোন নিয়ে আমি এখনো দাঁড়িয়ে আছি। উনি ও কানে ফোন নিয়ে আমার চোখের দিকে তাকিয়েই মোহময় স্বরে বলে উঠলেন আবার, ভালোবাসি। উনার এই পর্যন্ত বলা প্রতিটি ভালোবাসি শব্দ আমার শরীরে কম্পন সৃষ্টি করেছে। আবেগে আবেশে এক ধাপ করে কখন যে আমাকে দরজার কাছে এনে দাঁড় করিয়েছে আমার সেই হুঁশ নেই। ভালোবাসি ভালোবাসি বলা ওনার মুখে উচ্চারিত ছোট্ট শব্দ আমার ছোট্ট বুকে ঝড় তুলতে শুরু করছে। জোরে জোরে শ্বাস নিচ্ছি আর বেহায়ার মতো চেয়ে আছে মানুষটার দিকে। মন বলছে আরেকবার বলুন না ভালোবাসি। উনি ফোনটা কেটে দিয়ে পকেটে ঢুকালেন। বাড়ির ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো। আমার সর্বাঙ্গের শিহরণ এখনো কাটেনি। উনি এবার কলপাড়ের দিকে গেলেন। ধীর পায়ে পিছু পিছু আমিও গিয়ে দাঁড়ালাম। উনি হাত মুখ ধুয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার ওড়নার শেষ অংশ দিয়ে মুখ চোখ মুছলেন। হঠাৎ উনার এমন কাজে আমি আবার শিউরে উঠলাম। এত ভালো লাগে কেন মানুষটির প্রতিটি কার্যক্রম। ছোট ছোট বিষয়গুলোও শিহরিত করে তুলে সর্বাঙ্গ, মন। উনি এবার আমার সামনে দাঁড়ালেন। আমার চোখের দিকে তাকিয়ে নেশা নেশা স্বরে বললেন, এভাবে চেয়ে চেয়ে কেন আমাকে পোড়াচ্ছ? আমি নিজেকে ধরে রাখতে পারবো না কিন্তু। উনার কথাগুলো কানে এলো ঠিকই, তবে আমার কোনো ভাবান্তর হলো না। আমি এখনো চেয়ে আছি মানুষটার দিকে। হঠাৎ কোনো লজ্জা দ্বিধা সংকোচ আমার মাঝে কাজ করছে না। শুধু ভালোবাসা পাওয়ার তীব্র বাসনা হচ্ছে। মন চাইছে কেউ ভালোবাসুক, খুব ভালোবাসুক। কিন্তু মানুষটা কি বলছে আমি উনাকে পোড়াচ্ছি। উনি যে কথায় জালে প্রতিনিয়ত আমাকে পুড়িয়ে মারছে। সে কি সে বোঝে না? কথাগুলো ভেবে মোহময় স্বরে বললাম, শুরুটা আপনি করেছেন। আপনি আমাকে পুড়িয়ে মারছেন প্রতিনিয়ত। আমার কথায় উনি এক ধাপ আমার সামনে এগুলেন। আমাদের মাঝে দূরত্ব রইল শুধু 2 ইঞ্চি। উনাকে এত কাছে দেখে আমি চোখ নিচে নামিয়ে ফেললাম। হঠাৎ করে লজ্জাগুলো কোথা থেকে এসে ভিড় জমালো মনে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। উনি এবার মাথাটা আমার মুখের সামনে ঝুঁকে এনে কপালে কপাল ঠেকিয়ে মোহময় স্বরে বললেন, শুরুটা যখন আমি করেছি, শাস্তিটাও না হয় প্রথমে আমিই পাই। পরের শাস্তিটা তোমার। ঠিক আছে? ঠিক আছে কথাটা ফিসফিস করে বললেন উনি। এত কাছে এসে উনার এত গভীর কথায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা আমার। দম বন্ধ হয়ে যাচ্ছে ক্রমশ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হয়। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। উনাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে গেলেও উনাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। উনি এবার 2 হাতে আজলা ভরে আমার মুখটা উঁচু করে ধরলেন। আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। উনার নিঃশ্বাস আমার পুরো মুখে আছড়ে পড়ছে ক্রমাগত। উনি ফিসফিস করে আবার বললেন, কি হলো, শাস্তি দাও আমাকে। আমি চোখ বুজে ডানে বামে মাথা ঘুরালাম, মিনমিনে গলায় বললাম, আপনাকে শাস্তি দেওয়ার সাধ্য আমার নেই। আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। আমার কথা শুনে উনি মুস্কি হাসলেন। উনার তীব্র নিঃশ্বাস আবার আমার মুখে আছড়ে পড়ল। সর্বাঙ্গ কেঁপে উঠল পুনরায়। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। উনি এবার আমার কপালে কপাল নাকে নাক রেখে মহময় নরম কণ্ঠে বললেন, আমার শাস্তি তুমি সহ্য করতে পারবে তো? উনার ঠোঁটের উত্তাপ আমার ঠোঁটে এসে পড়ল। খিঁচুনি দিয়ে উঠল পুরো শরীর। উনি এত কাছে আসাতে আমার হৃৎপিণ্ড যেন হাতুড়ি চালাতে লাগল পাজরে। যন্ত্রণায় মরে যাওয়ার মতো অবস্থা। মনের মধ্যে তোলপাড় শুরু হলো ক্রমশ। মনে হলো আজ আর রক্ষে নেই।
খুন হয়ে যাবি তুই আরাফের উত্তাপে, নিঃশেষ হয়ে যাবি তুই। আমি উনার কথায় ধীর গতিতে হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ালাম। অনুভব করলাম উত্তপ্ত ঠোঁটের শীতল করা ভালোবাসা। আবেশে চোখ গড়িয়ে অঝরে ঝরে পড়তে লাগল নোনা পানি। দরজায় পরপর করাঘাত শোনা যাচ্ছে। তার সাথে আকুল আবেদনে তীব্র অপরাধ বোধে আরাফ ভাইয়ার ডাক শুনতে পাচ্ছি। নিরুপমা, নিরুপমা, দরজাটা খোলো প্লিজ। আমাকে কিছু বলার সুযোগ দাও, নয়তো তুমি কিছু বল। প্লিজ দরজাটা একবার খোলো। উনার প্রতিটি কথা আমার কর্ণপাত হচ্ছে ঠিকই, তবে ইচ্ছে করছে না উনার সামনে যাওয়ার। কিছুক্ষণ আগে উনার উষ্ণ ছোঁয়ায় যখন মত্ত আমি, হঠাৎ অনুভব হল যা হচ্ছে ভুল হচ্ছে। এমনটা হওয়া উচিত না। কথাটা মাথায় আসতেই আমি উনার বুকে ধাক্কা দিলাম। আচমকা এমন হওয়াতে উনি ছিটকে সরে গেলেন। আশ্চর্যের সঙ্গে তাকিয়ে রইলেন আমার দিকে। উনাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমি দৌড়ে বাড়ির মধ্যে ঢুকলাম। যে ঘরে নানি ঘুমিয়েছে তার পাশের ঘরে ঢুকে দরজা লাগিয়ে ধপ করে বসে পড়লাম মেঝেতে। দুচোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগল নোনা পানি। হেঁচকি তুলে কাঁদতে থাকলাম। যা হয়েছে মোটেও ঠিক হয়নি। এখনো বিয়ে হয়নি আমাদের। কি করে পারলাম আমি এমনটা করতে? উনি তো পুরুষ মানুষ, কিন্তু আমি তো মেয়ে। কেন দ্বিধা কাজ করল না আমার মাঝে? কেন গা ভাসিয়ে দিলাম উনার ভালোবাসায়? এইবার এক তীব্র করাঘাত শুনতে পারলাম দরজায়। চমকে উঠলাম ক্রমশ। উনি গম্ভীর গলায় বললেন, শেষবারের মতো বলছি, দরজা খোল নিরুপমা। নয়তো এই সেকেলে আমলের দরজা ভাঙতে আমার 2 সেকেন্ডও লাগবে না। উনার কথায় আমি ঝট করে উঠে দাঁড়ালাম। উনার কথা ফেলে দেওয়ার মতো না। যদি দরজা সত্যিই ভেঙে ফেলে, তাহলে বাড়ির সবাইকে কি জবাব দিব? কথাগুলো ভাবতে ভাবতে ধীর গতিতে দরজা খুললাম। উনার দিকে না তাকিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইলাম। চট করে উনি আমার ডান হাত ধরে উনার ডান গালে রাখলেন। লালবর্ণ চোখ নিয়ে রাশভারী গলায় বললেন, ভুল যখন করে ফেলেছি তখন ক্ষমা চেয়ে তোমার প্রতি অন্যায় করতে চাই না। শাস্তি চাই। এই বলে ফট করে উনার গালে আমার ধরে রাখা হাতটা দিয়ে চড় মারলেন। আমি শিউরে উঠে ভেজা চোখে উনার দিকে তাকালাম। উনি আমার চোখের দিকে লালবর্ণ চোখে তাকিয়ে ঠাস করে আমার হাত ধরে আবার উনার গালে আঘাত করলেন। আমি হাত টান দেওয়ার চেষ্টা করলেও উনার শক্তির কাছে হেরে গেলাম। উনি অনেকটা রাগী গলায় বললেন, শাস্তি দাও আমাকে নিরুপমা। আঘাত কর আমায়। সপটে আমার গালে থাপ্পড় দিয়ে আমার ভুলের শাস্তি দাও। কথাটা শেষ করে আবার উনি উনার গালে আমার হাত দিয়ে মারতে নিলে আমি বাম হাত দিয়ে উনার হাত ধরে ফেললাম। ডুকরে কেঁদে উঠে অনুরোধের স্বরে বললাম, এমন করবেন না প্লিজ। আমি পারবো না আপনাকে আঘাত করতে। দোষ শুধু আপনার নয়, দোষ আমারও। আমি। কথাটা শেষ না করতেই উনি আমার ঠোঁটে তর্জনী ছুঁয়ে চুপ করিয়ে দিলেন। গম্ভীর স্বরে বললেন, ঘৃণা হচ্ছে আমার প্রতি? ঘৃণা বোধ করেছ আমার ছোঁয়াতে? উনার এমন উদ্ভট প্রশ্নে কান্না থেমে যায় আমার। ঝাপসা চোখে উনার দিকে তাকালাম। উনি এবার আমার 2 কাঁধে হাত দিয়ে আমাকে ঝাঁকিয়ে গম্ভীর গলায় বললেন, বল নিরুপমা, ঘৃণা হচ্ছে আমাকে, আমার করা স্পর্শকে? উনার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না সম্মতিতে মাথা নাড়ালাম। বুঝালাম ঘৃণা হচ্ছে না। উনি আমার উত্তরে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে আমার কাঁধ ছেড়ে দিলেন। মাটির দিকে চেয়ে কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বললেন, তৈরি থেকো,
খুব শীঘ্রই তোমাকে আমার অর্ধাঙ্গিনী বানাতে যাচ্ছি। তার আগে তোমাকে স্পর্শ তো দূর, তোমার সামনে পর্যন্ত আসব না। কথাটা বলে উনি বড় বড় ধাপ ফেলে ঘর থেকে বেরিয়ে পড়লেন। আমি নির্বাক শ্রোতার মতো দাঁড়িয়ে রইলাম। কি চাইলাম কি হয়ে গেল? আমি কি উনাকে একবারও বলেছি ভুল উনার? নিজের প্রতি রাগ আমার, নিজের প্রতি অভিমান। আমি কখনো চাইনি আমাকে বিয়ের আগে কেউ স্পর্শ করুক। সেই আমিই কিনা নির্দ্বিধায় একজনের স্পর্শ পেয়ে ব্যাকুল হয়ে গেলাম। নিজের প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা আমার। আমি উনাকে কেন ঘৃণা করব? কিন্তু উনি তো আমাকে ভুল বুঝলেন। বিষয়গুলো ভাবতে ভাবতে নানির পাশে এসে শুয়ে পড়লাম। চোখ বুজে ভাবতে লাগলাম কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। নানি রাতে শোয়ার আগে বলেছিলেন সকালে রুটি বানানোর কথা। এত বেলা হয়ে গেল, নানি ডাক দিলও না কেন? ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেলাম। নানি মাটির চুলোয় রান্না করছে। আমি উনার কাছে গিয়ে বললাম, নানি ডাক দেও নি কেন সকালে? রুটি বানানো কি শেষ? নানি আমার দিকে তাকিয়ে চুলোয় খড়ি ঠেলে দিতে দিতে বললেন, রাইতে অনেক দেরি কইরা শুইছস না, তাই আর ডাকি নাই। নানির কথায় চোখ বড় বড় হয়ে গেল আমার। ও মাগো, বুড়ি সব শুনছে নাকি? হায় হায়, কিছু দেখছে নাকি? বিষয়গুলো ভাবতেই নানি তরকারি নাড়া দিতে দিতে বলতে লাগলেন, আমি কিছু শুনিও নাই, দেখিও নাই, তবে বুঝবার পাইছি। এত ডরান লাগব না। যা মুখ চোখ ধুইয়া আয়। চা দিতাছি তোর স্বামীরে দিয়া আয়। হে, ও এখনো উঠে নাই। নানির কথায় আমি ফ্রেশ হতে চলে গেলাম। ভাবতে লাগলাম কাল রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো। দরজার সামনে চা নিয়ে দাঁড়িয়ে আছি। ভেতরে যেতে কেন জানি না দ্বিধা হচ্ছে। ভয়ও পাচ্ছি একটু। কাল রাতে উনি বলেছেন বিয়ের আগ পর্যন্ত আমার সামনে উনি আসবেন না। কিন্তু আমি সকালেই উনার সামনে হাজির। যদি রেগে যায়? এভাবে কিছুক্ষণ ভেবে শেষে মনে একগাদা সাহস জুগিয়ে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। সাদা সেন্ডো গেঞ্জি আর ট্রাউজার পরে উনি উপর হয়ে ঘুমিয়ে আছেন। উনার মুখটা দেখতে একদম নিষ্পাপ লাগছে। ইচ্ছে করছে চুপচাপ পাশে বসে উনাকে দেখি। এই ঘুম ভাঙ্গালে অন্যায় হবে, ঘোর অন্যায়। কিন্তু উপায় কি? নানির আদেশ ওকে তুলে চা হাতে ধরিয়ে দিয়ে যেতে হবে। আমি চাটা টেবিলে রেখে খাটের পাশে গিয়ে দাঁড়ালাম, ধীর স্বরে ডাক দিলাম, শুনছেন? উনার কোনো ভাবান্তর হল না। আমি এবার একটু জোরে ডাক দিলাম, এই যে শুনুন। উঠুন না, নানি আপনার জন্য চা পাঠিয়েছে। আমার কথায় উনি একটু নড়ে উঠলেন, কিন্তু ঘুম থেকে উঠলেন না। আমি ধীরে ধীরে হাতটা উনার উন্মুক্ত কাঁধের কাছে এগিয়ে নিয়ে গেলাম। হাতটা কেমন কাঁপতে লাগল। আমি কাঁপা কাঁপা হাতে উনার কাঁধে হাত রাখতেই উনি ঝট করে উঠে পড়লেন। ওনার এভাবে উঠে পড়াতে আমি শব্দ করে চমকে উঠলাম। ততক্ষণে উনি পাশে রাখাটি শার্ট পরতে লাগলেন। আমি টেবিল থেকে চা এনে উনার সামনে ধরে বললাম, নানি পাঠিয়েছে? উনি খাট থেকে নামতে নামতে গম্ভীর গলায় বললেন, সকালে মুখ না ধুয়ে খাওয়ার অভ্যাস আমার নেই। বিদেশে বড় হয়েছি বলে মায়ের শিক্ষা ভুলে যায়নি। চাটা নিয়ে চলে যাও। সময় হলে আমি নিজেই নানির থেকে চা চেয়ে নিব। কথাটা বলে উনি হন হন করে ঘরের বাহিরে চলে গেলেন। একবার আমার দিকে তাকালেন ও না। উনার এমন ব্যবহারে কষ্ট লাগল খুব। কি এমন করলাম যে এমন করছে? উনি কি বুঝতে পারছে না আমার কষ্ট হচ্ছে? কথাগুলো ভাবতে ভাবতে বাহিরে বেরিয়ে গেলাম। সকাল থেকে আরাফ ভাইয়ার সাথে কথা হয়নি আর।
বুঝতে পারছি উনি ইচ্ছাকৃত এড়িয়ে চলছেন। একবার সামনে গিয়েছি, একবার তাকায়ও নি আমার দিকে। ছলছল চোখে আমি উনার দিকে তাকিয়েছিলাম। উনার এড়িয়ে চলা যেন বুকে আঘাত করছে বারবার। বিকেলের দিকে আচার নিয়ে বসে আছি উঠানে, আচার খাবো। নানি মুরগিকে দানা দিচ্ছেন। আমি আচার খাওয়ার জন্য আচারের বয়ামের ঢাকনা খোলার চেষ্টা করছি। ওরে বাবা, এত টাইট যে খুলতে জিহ্বা বের হয়ে যাওয়ার উপক্রম। আমি টেনে টুনে ব্যর্থ হয়ে জোরে নিঃশ্বাস ফেলে নানির দিকে তাকিয়ে বললাম, নানি কি টাইট ঢাকনা? পারি না তো খুলতে, খুলে দাও। নানি মুরগিদের দানা দিতে দিতে বললেন, কুইরা হয়েছস? শক্তি নাই শরীরে। নিজে না পারলে আমি কেমনে পারতাম? আমার তো বুইরা শরীর। নানির কথায় আচার খাওয়ার শখ বাদ দিব বলে ঘরে বয়াম রাখতে যাব, ঠিক তখনই আরাফ ভাইয়া সামনে দাঁড়ালেন। আমার হাতের দিকে তাকিয়ে হাত থেকে বয়াম নিয়ে এক মোচড়ে খুলে হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে লাগলেন। আমি ধীরে বলে উঠলাম, এটাও দিন না। বলে পাশে রাখা চেয়ারের উপর আরেকটা বোম হাতে নিয়ে এগিয়ে দিলাম। উনি আবার একইভাবে খুলে দিলেন। আমার দিকে তাকালেনই না। আমি আরেকটা বয়াম উনার সামনে ধরতেই উনি এবার বয়ামটা বগলদাবা করে নিয়ে ভেতরে চলে গেলেন। আমি কিছু বলতে চেয়ে আটকে গেলাম। আশ্চর্য তো, এইটা আমলকির আচার ছিল। আমি খেতাম, উনি নিয়ে গেল। বিরক্ত মাখা মুখ নিয়ে এক চেয়ারে বসে আরেক চেয়ারে আচারের বয়াম নিয়ে খেতে লাগলাম। সারাদিন চলে গেছে, উনি এড়িয়েই চলছেন আমাকে। ইচ্ছে করে সন্ধ্যায় আছাড় খেয়েছি তুলবে বলে, কিন্তু না তুলে টোটালি ইগনোর করে চলে গেছেন। রাগে দুঃখে ঠোঁট ফুলিয়ে হালকা পাতলা কেঁদেও দিয়েছিলাম। ইচ্ছে করে হলেও আছাড় খাওয়াতে একটু ব্যথা তো লেগেছেই। সারাদিন কেন জানি না একটুও ভালো লাগছে না। উনার এড়িয়ে চলা হৃদয়ে আঘাত করছে ক্রমাগত। রাগ লাগলো আমারও। মনে মনে ঠিক করলাম সামনে গিয়ে একদম ঝাঝালো স্বরে দু চার কথা শুনিয়ে দিব। দুর্বলতা দেখবে নাকি? কি করেছি আমি যে এমন করছে? বিষয়টা ভেবে উনার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি কারো সাথে কথা বলছে। কান খাড়া করে শুনলাম উনি বলছেন, আম্মু কাল সকালে তুমি চলে এসো। আমিও কাল সকালেই রওনা দিব। পরশু তো নানুরা চলে আসছে। উনি চলে যাবেন কেন? আমার জন্য? কি এমন করলাম আমি যে এভাবে চলে যাবে? কথাগুলো মনে মনে আওড়াতেই দেখলাম উনি ফোন কেটে দিলেন। আমি একটু অভিমানী স্বরে পিছন থেকে বললাম, চলে যাওয়ার আগে আমার অপরাধ কি বলে যাবেন? কি এমন করলাম যে এভাবে শাস্তি দিচ্ছেন? নাকি দুর্বলতা দেখিয়ে ভুল করে ফেলছি? নিজের স্বামীর জন্য নিজেকে পবিত্র রাখার জন্য শপথ ভেঙে ফেলার দায়ভার আপনাকে দিয়েছি? বলুন নাকি এমন করেছি? আমার কথার কোনো উত্তর উনি দিলেন না। একবার তাকিয়েও দেখলেন না আমার দিকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি চলে আসলাম। কখন যে চোখ থেকে নোনা পানি ঝরতে লেগেছে সেটাও বুঝতে পারলাম না। প্রতিবার কোনো কারণ ছাড়া আঘাত পেতে পেতে আমি ক্লান্ত। সবাই আমাকে কেন এভাবে আঘাত করে? ভালোবাসা, ভালো লাগা, ভালো থাকা এইসব বুঝি আমার জন্য শুধুই সাময়িক। কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে এসে দরজা দিয়ে শুয়ে পড়লাম। চোখ থেকে অবাধ্য কিছু নোনা পানি এখনো টুপ টুপ করে ঝরে পড়ছে। আমার অবচেতন মন হঠাৎ শুভ্র কথা মনে করল। এতদিন যখন আরাফ ভাইয়ার সাথে এত সুন্দর সময় কাটিয়েছি লক্ষ্য করেছি, শুভ্র নামক উইপোকা আমার মাথা খাওয়া বন্ধ করেছিল। এখন নিজেকে একা মনে হতেই মস্তিষ্কে আবার শুভ্র নাম আসল। ক্ষমতা যদি থাকত স্মৃতি হত্যা করার, আমি নিজেকে স্মৃতিশূন্য করতাম।
এই ভেবে এক দীর্ঘশ্বাস ফেললাম। নানুর শরীর এখন আলহামদুলিল্লাহ ভালো। সকালেই সবাই ফিরেছে, আব্বু শুধু আসেনি। উনি বাড়ি চলে গেছেন ওই দিক দিয়েই। সেদিন রাতের ঘটনার পর থেকে আরাফ ভাইয়ার সাথে দেখা হয়নি আর। সকালে ইচ্ছে করে দেরি করে উঠেছিলাম। পরে শুনি উনি চলে গেছেন। আমাকে না জানিয়ে চলে গেছে ভেবে খুব কষ্ট পেয়েছিলাম। অভিমানও হয়েছিল খুব। নানু বাড়িতে প্রায় সবাই আছে, ভাইয়া এসেছে আজ। ছোট খালা রাইসাও এসেছে। শুধু আরাফ ভাইয়া আর আব্বু নেই। হঠাৎ কেন জানি বাড়িতে রান্না বান্নার ধুম দেখতে পাচ্ছি। এত এত আয়োজন হঠাৎ কেন? নানুর সুস্থতার জন্য? মনে এক গাদা প্রশ্ন করতেই দেখলাম বাবাও এসেছে। বাবাকে দেখে ছুটে গেলাম বাবার কাছে। বাবার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কি বাবা এতে? উনি কিছু বলার আগেই বড় খালা বাবাকে টেনে নিয়ে গেল ঘরের দিকে। বাড়িতে সবার গুজুর গুজুর ফসুর ফসুর যেন বেড়েই যাচ্ছে। দুপুরের মধ্যে বাড়ির পরিবেশ গমগমে হলে গেল। মনে হচ্ছে আজ কিছু অনুষ্ঠান আছে। আমি দুই একজনকে ধরে জিজ্ঞেস করলাম কি হচ্ছে, ব্যাপার কি। সবাই আমাকে এড়িয়ে চলে গেল। পরে ভাইয়া এসে বলল, আজ নাকি আরাফ ভাইয়ার বাবা আসবে। আরাফ ভাইয়া উনাকে আনতে গিয়েছেন। অলরেডি ওরা নওগাঁ চলে এসেছেন। বড় খালু আসবে শুনে আমিও খুব খুশি হলাম। উনি অনেক স্নেহ করেন আমাকে। কিন্তু উনার তো আরো 2 মাস পর আসার কথা ছিল। হঠাৎ এত তাড়াতাড়ি কেন এলেন? ভাবনা শেষ না হতেই ছোট খালামুনি আমাকে টেনে ঘরে নিয়ে গেলেন। আমি কি হয়েছে জিজ্ঞেস করতেই আমার সামনে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি কর নিরু, তোকে শাড়িটা পরিয়ে দিয়ে। আমার অনেক কাজ আছে, ওইদিকে যেতে হবে। উনার কথার মাথা মুন্ডু কিছু না বুঝে প্যাকেট খুলে শাড়িটা বের করতে করতে বললাম, হঠাৎ শাড়ি কেন খালামুনি? খালামুনি হাসতে হাসতে আমার থুতনি ধরে বললেন, বড় হয়ে গেছে আমার মাটা, তাই। তোমার শ্বশুর বাবা আসছে, তৈরি হও মা, বলে আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলেন। আমি বাধ্য মেয়ের মতো চুপচাপ শাড়ি পরতে লাগলাম। শাড়ি পরে বসে আছি ঘরের মধ্যে। কেমন যেন লজ্জা লাগছে। শখ করে শাড়ি একটু আকটু পরেছি, তবে এত মানুষের সামনে প্রথম শাড়ি পরেছি। বড় খালা কিছুক্ষণ আগে এসে কানে ছোট ছোট স্বর্ণের দুল, একটা বড় হার পরিয়ে দিয়েছেন। হাতে চিকন চিকন সুন্দর বালাও পরিয়ে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে চলে গেলেন। নিজেকে কার্টুন কার্টুন ফিল হচ্ছে। যে যা পারছে সাজিয়ে দিচ্ছে। হচ্ছে কি এটা? খালু কি আমার পর যে এত ঘটা করে সাজাতে হবে আমাকে? উহহ, অসহ্য বলে দীর্ঘশ্বাস ফেললাম একটা। সাথে সাথে ফোনে মেসেজ টোন বেজে উঠল। আমি স্বাভাবিকভাবে মেসেজ চেক করে দেখলাম। চোখে মুখে বিস্ময় নিয়ে চেয়ে দেখছি গোটা গোটা অক্ষরে লেখা কিছু বাক্য। আমার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য তৈরি থেকো, প্রিয়। ঘরের মধ্যে বসে আছি একা একা। খালু এসেছে আধা ঘন্টা পেরিয়ে গেছে। বাহিরে এখনো যাইনি আমি। আম্মু একবার এসে নিজ হাতে ভাত খাইয়ে দিয়ে গেছে। প্রথমে আমি অবাক হয়েছিলাম, আম্মু হঠাৎ খাইয়ে দিতে চাইছে কেন? মাঝে মাঝে ভার্সিটিতে যেতে লেট হলে যদি বলি আম্মু খাওয়ায় দাও, কি জেট বকা দেয় আর খাওয়ায়। আর আজ নিজে থেকে প্লেটে ভাত এনে মেখে এক লোকমা মুখের সামনে ধরলেন। আমি আম্মুর দিকে তাকিয়ে হা করলাম। আম্মু আমার মুখে ভাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছলেন। ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাঁদো কেন আম্মু?
আম্মু আরেক লোকমা ভাত তরকারি দিয়ে মাখাতে মাখাতে কাপা কাপা গলায় বললেন, এত বড় হয়ে গেলি কবে হুম? মাকে ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেল? আম্মুর কথায় বিষম খেলাম আমি। আম্মু মাথায় হাত দিয়ে হালকা চাপড় দিতে দিতে পানি এগিয়ে দিলেন আমাকে। আমি পানি খেয়ে গলা স্বাভাবিক করে শান্ত স্বরে বললাম, আজ কি আমাকে বিয়ে দিতে চাইছ আম্মু? আমার প্রশ্নে আম্মু ব্যথিত নয়নে তাকালেন আমার দিকে। টুপ করে উনার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আম্মু আমার মুখে এক লোকমা ভাত উঠিয়ে দিয়ে বললেন, তোর খালু খেতে বসেছেন। খাওয়া শেষ হলে বসার ঘরে সবাই বসবে। আলোচনা হবে, তারপর বলতে পারব। কিন্তু তোর খালামুনি বলল, দুলাভাই নাকি দুদিন পর চলে যাবে। বেশিরভাগ সম্ভাবনা তোর বিয়েটা মনে হয় হয়ে যাবে, কারণ আজ বাড়িতে সবাই আছে। পাশাপাশি তোর নানু নানিও চাইছে বিয়েটা আজই হোক। কথাগুলো বলতে বলতে আম্মুর গলাটা ভারী হয়ে গেল। আমিও ছলছল নয়নে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। কান্না ভরা কণ্ঠে জিজ্ঞেস করলাম, বিয়ের পর কি আমাকে নিয়ে ওরা চলে যাবে আম্মু? আমার কথায় আম্মু ঝাপটে জড়িয়ে ধরলেন আমাকে। ডুকরে কেঁদে উঠলেন। আমিও গলা ছেড়ে কাঁদতে লাগলাম। অভিমানী স্বরে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আম্মু আমি এই দেশ ছেড়ে যেতে চাই না। তোমাদের ছেড়ে অতদূর থাকতে হবে ভেবে কলিজা ছিঁড়ে যাওয়ার মতো কষ্ট হয় আমার। আম্মু তুমি ওদের বল না এই দেশেই থেকে যেতে। ইচ্ছে হলে তোমাদের যেন দেখতে পারি। কথাগুলো বলছিলাম আর হিচকি তুলে কেঁদে যাচ্ছি। আম্মু আমাকে ছেড়ে দিয়ে সোজা করে বসালেন। চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিলেন। তারপর আবার ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন। নিজেকে স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে বললেন, আরাফ অনেক ভালো ছেলে, তোকে অনেক সুখে রাখবে দেখিস। তখন আমাদের কথা মনে হয়ে আর কষ্ট হবে না। এই বলে আমার মুখে শেষ লোকমা তুলে দিলেন। পানি খাইয়ে দিয়ে আঁচল দিয়ে আমার মুখ মুছে দিলেন। আমি নিশ্চুপ হয়ে আম্মুর দিকে চেয়ে রইলাম। চোখ থেকে এখনো এক ফোঁটা দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। জায়নামাজের উপর মাথা নিচু করে বসে আছি। আমার চারিপাশে আম্মু, নানি, দুই খালামুনি, রাইসু, নানুর ভাইয়ের দুই ছেলের বউ এবং তাদের একজনের মেয়ে রিনি আর আরেকজনের ছেলের বউ হাবিবা আমার পাশে বসে আছে। দুপুরের খাওয়ার পর পরিবারের সবার আলোচনা সাপেক্ষে ঠিক হয়েছে মাগরিবের নামাজের পর শুভ কাজ সম্পূর্ণ করতে। খুব ছোট করে একদম পারিবারিকভাবে বিয়েটা সম্পূর্ণ করার সিদ্ধান্ত সবার। খালু নাকি পরশু চলে যাবে, তাই সবাই যখন একসাথে হয়েছে এই সুযোগে বিয়েটা পড়িয়ে রাখবে। পরে সময় করে অনুষ্ঠানের আয়োজন করলেই হবে। শুধু নানু উনার একমাত্র ভাইয়ের পরিবারকে বলছে বিয়েতে উপস্থিত থাকতে। মাগরিবের নামাজ শেষ করে জায়নামাজে বসে আছি। সব মেয়েরা আমার পাশে বসে আছে। অপেক্ষা করছি কাজীর। আমার ভাবনার মাঝে কাজী গলা খাকারি দিয়ে রুমে আসলেন। পাশে রয়েছেন ছোট খালু, আব্বু আর নানুর ভাইয়ের বড় ছেলে আনিস মামা। উনাদের আগমনে বুকের মধ্যে ধক ধক শুরু হয়ে গেল। চিনচিন করে ব্যথাও করতে লাগল। এই বসন্তেও আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি। মনের মধ্যে কেমন অস্থিরতা কাজ করছে। হঠাৎ কাজীর মুখে শুনতে পেলাম, বলুন মা আলহামদুলিল্লাহ কবুল। কথাটা শুনেই কেঁপে উঠলাম আমি। বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে কখন টেরই পাইনি আমি। উনি আবার বললেন, বলুন মা আলহামদুলিল্লাহ কবুল। নিজেকে সংযত করে ঢোক গিলে মিনমিনে স্বরে বললাম, আলহামদুলিল্লাহ কবুল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। আমি সশব্দে ফিকরে কেঁদে উঠলাম।
পাশে খালামুনি ছিলেন, উনি আমাকে হালকাভাবে ধরলেন। পরের বার যখন কাজী কবুল বলতে বললেন, অনেক কষ্টে হিচকি তুলে কেঁদে কেঁদে বললাম কবুল। সবাই মোনাজাত করার জন্য হাত তুললেন। আমি হেঁচকি তুলে তুলে কেঁদেই যাচ্ছি। এক এক করে সবাই বাহিরে চলে গেলেন। আমার পাশে আমার আম্মু আর আমার বড় খালা মানে শাশুড়ি আছেন। মা আমাকে জড়িয়ে ধরে আছেন, খালামুনি পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আম্মুও কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছেন। আমি কান্না করতে করতে খালামুনির দিকে তাকিয়ে মাথা সোজা করে বললাম, খালামুনি, খালামুনি, আমি দুবাই যাব না খালামুনি। আমি সাপাহারই থাকব, তবুও দুবাই যাব না। তুমি খালুকে বলো না, আরাফ ভাইয়াকে বলো প্লিজ। ওই খানে গেলে নির্ঘাত দম বন্ধ হয়ে মরে যাব আমি। আম্মু, আব্বু, ভাইয়াকে ছেড়ে আমি এত দূরে থাকতে পারবো না। কথাগুলো বলতে বলতে আরো ডুকরে কেঁদে উঠলাম। খালামুনি উনার বুকে আমাকে টেনে নিলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আম্মুরে কাঁদে না বাবা। এখনই তো যাচ্ছি না আমরা। কত দেরি যেতে এখনো, আর তুমি এখনই এত কেঁদো না বাবা। আমি আরাফকে তোমার খালুকে বলবো, ওরা নিশ্চয় কিছু একটা করবে, বুঝলে? কথাটা বলে উনি আমার মুখটা আজলা ভরে উপরে তুললেন। চোখ মুছে দিতে দিতে বললেন, কাঁদে না সোনা, লক্ষ্মী মা আমার, কাঁদে না। তারপর আমার মুখের সামনে খালামুনি উনার মুখ এনে হাসি হাসি মুখ নিয়ে মিথ্যে শাসন করার মতো বললেন, কিসের খালামুনি হুমম? মা বলবে, বুঝলে? এরপর যদি আমাকে খালামুনি বলেছ তো মায়ের হবে, বুঝতে পেরেছ? উনার কথায় কান্নার মাঝেই মুচকি হাসলাম আমি। দুই মা আমাকে হাসতে দেখে জড়িয়ে ধরলেন। আম্মু ফিসফিস করে বললেন, ভালো থাকিস মা, সবসময় এমন হাসি খুশি থাকিস। আল্লাহ তোকে সর্বদা সুখে রাখুক। আম্মুর কথায় বড় খালামুনি আমিন বলে উঠলেন। ঘরের মধ্যে আমি আর রাইসা বসে আছি। খুব সাধারণভাবে বিয়েটা শেষ হয়েছে। বিয়ে পোড়ানোর পর রাইসা কোথা থেকে মেহেদি এনে হাতে লাগিয়ে দিয়েছে। বাম হাতের তালুতে লাভ আঁকিয়ে তার মধ্যে বাংলায় আরাফ লিখে দিয়েছে। সাজগোজ বলতে ছোট খালামুনি কিছুক্ষণ আগে এসে একটা মেরুন কালারের বেনারসি পরিয়ে দিয়েছে। মাথার চুলগুলো বড়দের মতো একদম সাধারণ খোপা করে দিয়েছে। আর হালকা পাতলা যা গহনা আগে থেকে গায়ে ছিল সেগুলোই আছে। মুখে ডেইলি যে ক্রিম দেই সেইটাই দিয়ে চোখে একদম মোটা করে কাজল দিয়ে দিলেন খালামুনি। তারপর ঠোঁটে সাধারণ লিপবাম লাগিয়ে দিলেন। মাথায় বড় একটা ঘোমটা দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বললেন, মাশা আল্লাহ, তোকে একদম নির্মল লাগছে। এত অল্প সাজে সৌন্দর্যটা যেন বহু গুণ বেড়ে গেছে রে মা। কথাগুলো বলে খালামুনি রাইসাকে আমার পাশে বসিয়ে রেখে চলে গেলেন। সেই থেকে আমরা দুজনে বসে আছি। রাইসা বসে বসে ফোন টিপছে, আর আমি মাথা নিচু করে নিজের কোলের উপর রাখা হাতের মেহেদি দেখছি। সেখানে লেখা নামটাতে চোখ বুলিয়ে নিচ্ছি। হঠাৎ করে শুভ্র কথা মনে হল। কেন করেছিল এমন শুভ্র? আমি তো একটা সাধারণ সম্পর্ক চেয়েছিলাম ওর থেকে। শুধু বন্ধুত্ব চেয়েছিলাম। কখনো ওকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখিনি। কখনো ভাবিনি ওকে নিয়ে ঘর বাঁধব। শুধু খুঁজে বেড়াতাম ছোটবেলার প্রিয় বন্ধুকে। ছোটবেলায় যেই বন্ধুকে হারিয়ে ফেলেছিলাম তাকে ফিরে পেতে চেয়েছিলাম। তবে আমি ভুল ছিলাম। একটা বয়সের পর ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না। সমাজ, পরিবারের মানুষজন তা মানতে নারাজ। সেই ধারণা হয়তো শুভ্র ও মনে ধারণ করে। নয়তো কোনো কারণ ছাড়া কত নির্দ্বিধায় বলে দিয়েছে আমি নাকি তার প্রতি দুর্বল। হয়তো
হয়তো আমি তার প্রতি একটু ফুরবল ছিলাম। হয়তো তার জন্য আমার মনে সুপ্ত কিছু অনুভূতি ছিল। নয়তো তাকে 12 বছর ধরে অযথা খুঁজতাম। হয়তো সামনে থেকে ও সম্পর্কের নাম চাইলে আমি না বলতে পারতাম না। হয়তো তার মাঝে আমাকে নিয়ে পথ চলার স্বপ্ন থাকলে হাতটাও ধরে ফেলতাম। অনুভূতি তো ছিল, একটু হলেও কিছু অনুভূতি ছিল, কিন্তু ওর প্রতি অনুভূতিগুলো আমার অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। সেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। ভাগ্যে বিশ্বাসী ছিলাম, যা হচ্ছে হতে দিয়েছিলাম, নয়তো আজ আমি নিঃস্ব হয়ে যেতাম। আরাফ ভাইয়ার মতো এত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে কি কাছে পেতাম? প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি প্রতিটি মানুষের জীবনে বিদ্যমান। প্রতিটা অনুভূতি পূর্ণতা পায় না, প্রতিটি ভালো লাগার নাম থাকে না। তেমনি আমার আর শুভ্র সম্পর্ক। আমার অনুভূতিগুলো শুধুই একতরফা। তাই সেই একতরফা অনুভূতি নিয়ে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কিছু সাইকোলজিক্যাল যুক্তি দিয়ে বললে মানসিক ব্যাধি এটা আমার। অযথায় একজনকে মনে রেখে গেলাম, একজনের জন্য সময় নষ্ট করলাম। হারিয়ে যাওয়া কোনো কিছুই ফেরত আসে না, আর আসলেও সেটা আগের মতো থাকে না। আর গল্প, মুভি, নাটকে যা দেখায় তা শুধুই কল্পনা। সেই কল্পনা আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমার ও একজন আছে। তবে আমি ভুল ছিলাম। শুভ্র নামক ভুলকে মস্তিষ্কে গেঁথে রাখা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি চাইলেও মস্তিষ্ক থেকে শুভ্র নাম মুছতে পারব না। তবে এগিয়ে যেতে চাই জীবনে। সব মিথ্যে পিছুটান ছেড়ে এগিয়ে যেতে চাই আমার মানুষটির সঙ্গে, আমার একান্ত নিজের মানুষ। আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার অর্ধাঙ্গের সঙ্গে। আমার ভাবনার মাঝেই কারো হালকা কাশির শব্দ শুনলাম। আমি পাশে তাকিয়ে দেখলাম রাইসা নেই। ধীর চোখে সামনে তাকাতেই চোখ গেল সামনে থাকা গৌর বর্ণের মানুষটার দিকে। শুভ্র রঙের পাগাবি পরে ভেতরে আসলেন। আমি মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছি। দরজায় খট শব্দ হতেই চমকে উনার দিকে তাকালাম। উনি দরজা লাগিয়ে আমার পাশে এসে বসলেন। আমার কেন জানি না অস্বস্তি হচ্ছে খুব, লজ্জা হচ্ছে খুব। আজ রাতে উনি আমার সাথে শোবেন ভেবেই হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম। আর আজ আমাদের বাসর রাত কথাটা মনে হতেই পিলে চমকানোর মতো অনুভূতি হচ্ছে। কিছুক্ষণ নীরবতা চলল আমাদের মাঝে। দুই একবার ইচ্ছে হলো মাথা উপরে তুলে দেখতে উনি কি করছেন, কিন্তু সাহসে হলো না। কিন্তু আম্মু যেইটা শিখিয়ে দিয়েছেন সেটা তো করতেই হবে। তাই মনে সাহস জুগিয়ে ঢোক গিলে কোল থেকে হাতগুলো তুলে উনার সামনে এগিয়ে দিলাম। অনুভব হচ্ছে হাত দুটো কাঁপছে আমার। আমার হঠাৎ এমন কাণ্ডে উনি অবাক হলেন। বিস্মিত নয়নে চেয়ে আস্তে করে আমার বাড়িয়ে দেওয়া হাতে দুই হাত রাখলেন। সহসা চমকে উঠলাম আমি। সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হল ক্রমশ। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে উনার দুই হাত আস্তে আস্তে উপরে তুললাম। প্রথমে কপালে, তারপর দুচোখের পাতায় উনার দুই হাতের পিঠ ছুঁয়ে দিলাম। তারপর দুরু দুরু বুকে বহু কষ্টে, বহু সাহস সঞ্চয় করে উনার দুই হাতের পিঠে হালকাভাবে আমার ঠোঁটে ছোঁয়ালাম। আমার কাজে উনি কিছু বললেন না, শুধু অবাক হয়ে চেয়ে রইলেন। আমি যে নিজে থেকে এমন করেছি বিষয়টা ঠিক বিশ্বাস হচ্ছে না উনার। উনি স্বাভাবিক স্বরে বললেন, কে শিখিয়ে দিয়েছে এমন করতে? আমি এইবার উনার দিকে একটু তাকালাম। উনাকে দেখে ছোট খাটো ক্রাশ খেলাম। উনি চুলগুলো সুন্দর করে কেটেছেন, ক্লিন শেভ করেছেন, আর সাদা রঙের পাগাবিতে উনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ঠিক মনে হচ্ছে আমার সামনে নায়ক সিদ্ধার্থ মালহোত্রা বসে আছেন।
আমার বোরটা এত সুন্দর ভেবেই মুস্কি হেসে মাথা নিচু করলাম। উনি বিষয়টা লক্ষ্য করে মুস্কি হেসে দুষ্টুমি স্বরে বললেন, নিজের বরকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? তোমার সম্পদ তুমি চাইলে সারারাত দেখতে পারো, আমি কিছু মনে করব না। উনার কথা শুনে আমি মাথা নিচু করে রাইলাম। উনি এবার আমার হাতটা ধরলেন। বিছানা থেকে নেমে আমাকে নামতে ইশারা করলেন। আমি চুপচাপ তাই করছি যেইটা উনি চাইছেন। যখন দেখলাম উনি দরজা খুলতে যাচ্ছেন তখন কৌতূহলী হয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? আমার কথায় উনি মুস্কি হেসে বললেন, যার জন্য তোমাকে পেয়েছি তাকে ধন্যবাদ দিতে হবে না? তার কাছে শুকরিয়া আদায় করতে যাচ্ছি। উনার কথা শুনে আমি উনার পিছু পিছু বাহিরে গেলাম। লক্ষ্য করলাম সবাই শুয়ে পড়েছে। রাত মনে হয় অনেক গভীর হয়েছে। বাহিরেও সবকিছু শুনশান নীরব। উনি বারান্দায় এসে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। শাড়ি পরে আমার হাঁটতে কষ্ট হচ্ছে ভেবে উনার হাত ধরলাম। উনি কলপারে গিয়ে স্বাভাবিক স্বরে বললেন, অজু করে নাও নিরুপমা। উনার কথায় আমি বিষয়টা বুঝতে পারলাম। উনি আল্লাহর কথা বললেন। উনি তার কাছে শুকরিয়া আদায় করবেন। কথাগুলো ভাবতে ভাবতে আমি অজু করে একপাশে দাঁড়ালাম। উনি অজু করে এসে আমার আঁচল দিয়ে নিজের মুখ মুছলেন। তারপর রুমের উদ্দেশ্যে দুজনেই পা বাড়ালাম। নামাজ শেষ করে দুজনেই উঠে বসলাম খাটে। মুখোমুখি হয়ে বসে আছি দুজন। উনি একটা খাম আমার হাতে ধরিয়ে দিলেন। আমি বিস্মিত হয়ে উনার দিকে তাকাতেই উনি বললেন, তোমার মোহরানা। আমি খামটা পাশের টেবিলে রাখলাম। উনি পাগাবির পকেটে থেকে মুঠো পুড়ে কি জ্যান্ট আমার সামনে ধরলেন। আস্তে আস্তে হাত খুললেন। এক মুঠো পলাশ ফুল। আমার সবচেয়ে পছন্দের ফুল পলাশ। আমি খুশি হয়ে হাত পাতলাম। উনি আমার হাতে ফুলগুলো দিলেন। একটা ফুল শুধু নিয়ে ধীরে গতিতে আমার কানে গুজে দিলেন। উনার এই কাজে আমি মুগ্ধ হলাম। উনি এবার আমার হাত ধরলেন। আমার চোখের দিকে তাকিয়ে আবেদনময় গলায় বললেন, আমার একটা ইচ্ছে পূরণ করবে? উনার এমন আবেদনময় কণ্ঠস্বর শুনে আমি অবাক হলাম। কি এমন ইচ্ছে উনার ভেবে শিউরে উঠলাম। তবুও স্বামীর ইচ্ছে ভেবে মাথা হ্যাঁ সম্মতিতে নাড়ালাম। উনি আমার সম্মতি পেয়ে পকেট থেকে একটা বক্স বের করলেন। লক্ষ্য করে দেখলাম এইটা সেই বক্স যেইটা উনি আমাকে দিয়েছিলেন। তবে বক্সটা উনার কাছে এলো কিভাবে? কথাটা ভাবতেই উনি নাকফুলটা বের করে মোহময় গলায় বললেন, পরিয়ে দিই। উনার পরিয়ে দিই কথাটা এত সুন্দর শোনালো যে মুগ্ধ হয়ে গেলাম নিমিষেই। নাকে আমার যে ছোট একটা নাকফুল ছিল, সেইটা আস্তে আস্তে খুলে নিলাম। তারপর উনার দিকে তাকিয়ে লজ্জা মাখা গলায় ধীরে বললাম, পরিয়ে দিন। উনি খুশি হয়ে আমার কাছে আসলেন। চিবুকে হাত দিয়ে মুখটা উপরে তুললেন। সাথে সাথে আমি চোখ বুজে ফেললাম। এত কাছ থেকে উনাকে দেখার সাহস আমার নেই। উনি খুব যত্নের সাথে সুনিপুণভাবে আমার নাকে নাকফুলটা পরিয়ে দিলেন। উনার এই হালকা ছোঁয়াতে হৃদয় তোলপাড় শুরু হয়ে গেল। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। উনি নাকফুল পরানো শেষ করে আমার মুখটা আজলা ভরে ধরলেন। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ছি আমি। উনি মন ভরে আমাকে দেখছেন। কিছুক্ষণ এভাবে চলার পর আমি হালকা করে চোখ খুলে তাকালাম। চোখ ঝাপসা হয়ে গেছে আমার। টুপ করে গাল বেয়ে অবাধ্য এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি আমার কপালে চুমু খেলেন। মুখের সামনে এসে পড়ে থাকা অবাধ্য চুলগুলো কানে গুজে দিলেন। তারপর বিছানার একপাশে শুয়ে পড়লেন।
টান টান হয়ে শুয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, লাইট বন্ধ করো নিরুপমা। আলোতে আমি একটুও ঘুমোতে পারি না। উনার কথামতো ধীর পায়ে খাট থেকে নেমে লাইট বন্ধ করে এসে উনার পাশে শুয়ে পড়লাম। জীবনে প্রথম একজন পুরুষ মানুষের সাথে শুতে আছি ভেবেই শিউরে উঠলাম। তারপর আবার শাড়ি। বিষয়টা ভাবতেই ঘুম হারাম হয়ে যাচ্ছে। দুজনেই চুপচাপ শুয়ে আছি। কেউ কিছুই বলছি না। নিঃশ্বাসের শব্দ শুধু শোনা যাচ্ছে দুজনের। হঠাৎ উনি নীরবতা ভেঙ্গে কাতর স্বরে বললেন, আমি খুব ক্লান্ত নিরুপমা। 2 দিনের টানা জার্নিতে খুবই মাথা ব্যথা হচ্ছে। ঘুমের খুব প্রয়োজন, একটু ঘুমাতে সাহায্য করবে? উনার কথায় কাত হয়ে উনার পাশ ফিরে শুলাম আমি। হাত বাড়িয়ে উনার কপালে হাত রাখলাম। আস্তে করে বললাম, মাথা টিপে দিই ঘুমিয়ে যান। আমার কথায় উনি কোনো উত্তর দিলেন না। ঝট করে এসে ঝাপটে ধরলেন আমাকে। উনার আংশিক এমন কার্যে আমি কাত থেকে সোজা হয়ে শুয়ে পড়লাম। আমার বুকে মাথা গুজে দিলেন উনি। পেটের উপর এক হাত দিয়ে জড়িয়ে ধরলেন কোমর। আমি বরফের ন্যায় জমে যাচ্ছি মনে হয়। শরীরের সব শক্তি শেষ মনে হয় আমার। চোখ ছাড়া শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় অকেজো হয়ে গেছে, এমনভাবে পড়ে আছি। উনি আরও গভীরভাবে আমাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে কাতর স্বরে বললেন, পৃথিবীর সবথেকে শান্তির জায়গায় আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও প্রিয়। এরপর যদি মৃত্যুও হয়ে যায়, আফসোস নেই, অভিযোগ নেই, পৃথিবীর কাছে আর চাওয়ার ও কিছুই নেই। চলবে।